সমাগত প্রাণপ্রিয় গুরু ভাই বোন, এলাকাবাসী, এতদ অঞ্চলের সুধী ভক্তজন মণ্ডলী, সকলকে জানাই সন্তান দলের পক্ষ থেকে বৈদিক ও আন্তরিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এবং সর্বোপরি আমাদের পরমপিতা বিশ্বপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের আতুল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। সেই সঙ্গে প্রণাম জানাই বিশ্ববরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর, তার যে কৃতিত্ব, তার যে গুরুত্ব, তা কতটা প্রাসঙ্গিক, সময়োপযোগী, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবার আগে তাকেও জানাই তার এই 129তম জন্মদিনে আমাদের ভক্তদল সন্তান দলের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি অবনত মস্তকে শ্রদ্ধাঞ্জলি। রাম ও নারায়ণ রাম। সেই সাথে কৃতজ্ঞতা জানাই ধুবড়ী জেলার যে সমস্ত গুরু ভাই বোন আসাম, আপার আসাম, লোয়ার আসাম, পশ্চিমবাংলার সুদূর সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ, ভুটান, নেপাল, সিকিম সমস্ত এলাকার ভাই বোনদের জানাই আরও একবার বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। কৃতজ্ঞতা জানাই এরকম একটা মঞ্চকে আমাকে দেওয়া হয়েছে, এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। কৃতজ্ঞতা জানাই এখানকার অনুষ্ঠান কর্মকর্তাদের, তারা যে আজকের যে সময় যে পরিস্থিতির প্রেক্ষাপটে নেতাজির নামকে সন্তান দলের খাতা থেকে মুছে দেওয়া চক্রান্ত চলছে, সেই রকম একটা মুহূর্তে তারা যে এত বড় ঝুঁকি নিয়ে এত বড় একটা ঐতিহাসিক ধর্মসভার আয়োজন করেছেন, বৈদিক সভার আয়োজন করেছেন, তাদেরকেও জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। সেই সাথে আরও কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের মূল যারা কর্ণধার, আমার শুভঙ্কর ভাই, আমার বিপ্লব দা, টোটন দা, ফেসবুকে দেখেছি প্রতিদিন এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করবার জন্য সুদূর সুন্দরবন থেকে আর আপার আসাম পর্যন্ত কীভাবে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেছে। ওদের অবস্থা দেখে আমার চোখে জল চলে এসেছিল যে কি গাধা খাটুনি খেটেছে এই প্রোগ্রামটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। তার জন্য তাদের জন্য আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি এবং বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। সেই সাথে আমাদের সুন্দরবনের ভাইরা যারা কালকের কর্মীর অভাবে পোশাক পর্যন্ত না খুলে, খাওয়া নেই সারা রাত, সেই অবস্থায় এসে রান্নাঘরে ঝাঁপিয়ে পড়ে আসরে চারিদিকে বিভিন্নভাবে কর্মী যোগান দিয়ে এই অনুষ্ঠানকে তারা সহযোগিতা করেছে, সেই সুন্দরবনের আমার প্রাণপ্রিয় গুরু ভাই বোনদের জানাই আরও একবার বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। যাই হোক, যারা বাইরে ঘোরাঘুরি করছেন আপনাদেরকে অনুরোধ করব, এটা কোনো মেলা না, এটা কোনো আনন্দ অনুষ্ঠান না। আজকে যে তথ্য আমি তুলে ধরব, সেই তথ্যগুলো আমাকে অনেকেই ফোন করে যে দাদা আপনি যে কথাগুলো বলেন সে কথাগুলো কোথায় আছে। সমস্যা হলো এটাই, ঠাকুর শিশু বয়স থেকে বহু কথা, বহু আলোচনা, বহু ভবিষ্যৎবাণী করেছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ ঠাকুরের বাল্য সাথীরা তারা কিন্তু আজ আর কেউ বেঁচে নেই। তাই আজকের দিনে কেউ প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারি না, এই একটাই কারণে। আমি খুব ছোটোবেলা থেকে আজ প্রায় 42 বছর হয়ে গেল এই সন্তান দল সংগঠনে প্রচার করছি, মাঠে ময়দানে পড়ে আছি। সেইখানে দাঁড়িয়ে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ আমরা সুন্দরবনের পক্ষ থেকে
লেক টাউন বাড়িতে প্রতি মাসে আসতাম, ঠাকুরের সঙ্গে ক্লাস করতাম। নির্মাল্য সেন শর্মার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওনার বাড়িতে যেতাম। এখনও ওনার বাসায় গেলে 4টে ট্রাঙ্কি ভরা ঠাকুরের তত্ত্ব, যা এখনও প্রকাশ হয়নি, এবং ঠাকুরের নাকি নিষেধ আছে, ঠাকুরের যতদিন না অনুমতি হবে ওই তত্ত্বগুলো প্রকাশ করা যাবে না। আমি কালিদাস ব্যানার্জি বাড়িতে গেছি হাওড়াতে, তার বাড়িতে এখনও ঠাকুরের বহু তত্ত্ব শর্ট হ্যান্ড করে নোট করা আছে। তার ছেলের কাছে রিকোয়েস্ট করেছিলাম, তত্ত্বগুলো আমাদের দাও না, ঠাকুরের অনুমতি নেই এই তত্ত্বগুলো প্রকাশ করার। বহু তত্ত্ব ঠাকুর বলে রেখেছেন। কটা বই প্রকাশ হয়েছে। প্রতিদিন ঠাকুর রাত্রি 8টার পরে আবাসিকদের নিয়ে ক্লাস করতেন। কটা তত্ত্ব জানি আমরা। বহু ক্যাসেট সুপচর থেকে চুরি হয়ে গেছে। কিছু আন্তর্জাতিক চক্রের দালালরা ইন্টারন্যাশনাল লেভেলের ঠাকুরের যে তত্ত্বগুলো, সেই ক্যাসেটগুলো তারা চুরি করে নিয়ে গেছে। অপারেশন সৎকারের দিনে পুলিশরা ঠাকুরবাড়ির যে সংগ্রহশালা ছিল সুপচরে, সেখান থেকে অবশিষ্ট ক্যাসেটগুলো তারাও লুটপাট করে নিয়ে চলে গেছে। তাই আজকের দিনে প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবো না। আমার প্রমাণ আমার পরম পিতা, বাণী বলবার অধিকার আমাদের কারুর নেই। ছোটোবেলা থেকে যেটুকু সত্য বলে জেনেছি, এবং ঠাকুরের বাল্য সাথী বিনয় রায় কলকাতার ভবানীপুরের 8 নম্বর বেলতলায় থাকতেন, রেলের ইঞ্জিনিয়ার ছিলেন। ঠাকুরের সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল, তুই তুকারি করে কথা বলতেন। সেই বিনয়ের রায়ের কাছে আমি ছোটোবেলা থেকে ঠাকুরের বহু তত্ত্ব শুনেছি। মাননীয় চিত্তশিকদার মহাশয়ের বাসায় ভবানীপুরের বাসা থেকে শুরু করে উনি যতগুলো বাসা বদল করেছেন, আমি খুব ছোটোবেলা থেকে ওনার ক্লাস আমার খুব ভালো লাগতো। আমি চিত্তদার কাছে অসংখ্য ক্লাস করেছি। যে প্রশ্ন নিয়ে গেছে লিস্ট করে করে সেই প্রশ্ন শুনেছি। যার কোনো বই পুঁথি কোনো তত্ত্ব প্রমাণ আমি দেখাতে পারবো না, কিন্তু সত্য তো সত্যই, সেটাকে তো মানতে হবে। স্বর্গীয় রবীন বন্দ্যোপাধ্যায় ঠাকুরের চরণ ধরে পড়ে থাকতেন। সেই রবীন্দ্রার কাছে আমি 2টো ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছিল। দ্বিজেন্দ্রার কাছে আমি প্রচুর ক্লাস করেছি। রামকৃষ্ণ চক্রবর্তীর কাছে কিছু ক্লাস করেছি। তাহলে এই সমস্ত যারা ঠাকুরের কাছাকাছি থাকতেন, নিশীথ মালাকারের মহাশয়, গৌতম কান্তি সিংহ রায় হাওড়ায় বালি, যারা তৎকালীন সময়ের এখন চূড়ান্ত বেদ প্রচারক ছিলেন, এই সমস্ত বয়োজ্যেষ্ঠ বেদ প্রচারক যারা বেদজ্ঞ ছিলেন, যাদের মুখে থেকে বহু তথ্য জানার সুযোগ পেয়েছি। তাই আমার কাছে প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবো না। আজকের যে তত্ত্ব এবং তথ্যগুলো আমি ফাঁস করব, প্রমাণ দিতে পারবো না, সব কিছুর প্রমাণ দিতে পারবো না। তবে যে তত্ত্ব এবং তত্ত্বগুলো আজকে প্রচার করব বা ওপেন করব, আপনাদের বেশ কিছু অজানা তত্ত্ব বলবো আমি, তার সূত্র আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে নেতাজি গবেষক কেশবচন্দ্র ভট্টাচার্য, বিখ্যাত আইনজীবী সমরেশ গুহ, আপনার বর্তমান পত্রিকার সাংবাদিক ছিলেন পবিত্র কুমার ঘোষ, এনাদের লেখা যে বইগুলো, তার তথ্যসূত্রগুলো আপনারা পেয়ে যাবেন। আরও বহু নেতাজি গবেষকের বই আমার কাছে আছে, প্রচুর বই আমার কাছে আছে। সেই সমস্ত বই থেকে আজকের আমি তথ্যগুলো তুলে ধরব। পরম পিতার যে ভবিষ্যৎবাণীগুলো করা আছে নেতাজি প্রসঙ্গে, করা চাবুক নেতাজি প্রসঙ্গে, নেতাজিকে ফিরিয়ে আনা হোক, কোয়ালিশন নয় কলিশন, প্রতি মুহূর্তে পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছি, ছাই দিয়ে কি আগুন চাপা যায়, এই কড়া চাবুক যার হেডলাইন মর্মান্তিক ব্যথা, ভাষণমালা বই, এই সমস্ত বই থেকে কিছু তত্ত্ব আমি তুলে ধরব, যেগুলো পরম পিতার বলা। তাই আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। সর্বপ্রথমে আমি জানতে চাই আমার ভাই বোনদের কাছে যে আপনারা এই যে 129তম জন্মজয়ন্তী পালন করতে এসছেন, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, সবাই হাত তুলে আমাকে যদি জানান তবেই আমি আলোচনা করব, যদি না বলেন তাহলে আলোচনা করব না। প্রথম জিজ্ঞাসা আমার, যে আপনারা কি এখনো বিশ্বাস করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত? রাম নাম বলুন। আপনারা কি বিশ্বাস করেন পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এখনো জীবিত? আপনারা কি বিশ্বাস করেন যে রাম নাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার? আপনারা কি বিশ্বাস করেন আগামী দিন, আজ হোক কাল হোক, ঠাকুর যে কথা বলেছেন বেদের যুগ সত্যযুগ তিনি প্রতিষ্ঠা করবেন বেদের বিপ্লবের মাধ্যমে? খুশি হলাম, তাই আমি আলোচনায় ফিরে যাই।
প্রথম কথা, আমরা যে নেতাজিকে চিনি একজন বিপ্লবী হিসাবে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আরেকটা পরিচয় আছে, তিনি যে একজন পরম যোগী পুরুষ, সেটা কিন্তু এখনকার ইতিহাস মূল্যায়ন করে না। তিনি স্বাধীনতা যুদ্ধে নামার আগে তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে তবে তিনি স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন। তাই তিনি বলেছিলেন তার মধ্যে সে আত্মপ্রত্যয় আছে, আত্মবিশ্বাস আছে, সেই আধ্যাত্মিক ভিত, আধ্যাত্মিক শক্তি তার মধ্যে ছিল বলে তার জন্য তিনি বলতে পেরেছিলেন যে ব্রিটিশ এমন কোনো গুলি বানাতে পারেনি যা দিয়ে আমাকে বিদ্ধ করতে পারে। কোন শক্তির জোরে তিনি বলেছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, চারিদিকে বম্বিং হচ্ছে, মাথার উপর থেকে কানের দুই পাশ থেকে বোম টোটা ফায়ার হয়ে যাচ্ছে। হবিবুর রহমান বলছেন, স্যার একটু সরে আসুন গাছের দিকে। না, ব্রিটিশ এমন কোনো বোমা আবিষ্কার করতে পারেনি যা দিয়ে আমাকে বিদ্ধ করতে পারে। হিরোশিমা নাগাসাকিতে যে বোম্বিং করা হয়েছিল তার আসল কারণ আমরা জানলে অবাক হয়ে যাব। আজকে সারা পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে, আফগানিস্তান যুদ্ধ মানে গায়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার মতো, আজকে ইরাকে যে যুদ্ধ হলো, সাদ্দাম হোসেনকে মারবার চক্রান্ত হলো, এর আসল তথ্য কি? ইরাকের কি এমন অপরাধ ছিল? আজকের কিছু তথ্য আমি ফাঁস করবো তো? রাজি আছেন তো? বাড়ি ফিরতে দেবেন তো? সাদ্দাম হোসেনকে যে মারা হয়েছিল বা মারতে পেরেছি কিনা দ্বন্দ্বও আছে, তার কারণ পৃথিবীর ইতিহাসে যত বড় ক্রিমিনাল হোক, আসামি হোক, তাকে কখনো তার ফাঁসির চিত্র কখনো ওপেন টিভিতে দেখানো হয় না। আজ পর্যন্ত এরকম রেকর্ড নাই। এক্সেপশনাল সাদ্দাম হোসেন, যাকে কিনা ভিখারির মতো একটা দেশের প্রেসিডেন্ট যাকে ধরবার জন্য আমেরিকা পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে, সেইখানে সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়া গেল কোথায়? রাস্তার ধারে একটা 2.5 ফুট গর্তের মধ্যে বসে আছে ভিখারির মতো। একটা দেশের প্রেসিডেন্ট যার কাছে সবসময় অ্যাকশন স্কোয়াড থাকে, 2-5 জন করে সুইসাইড স্কোয়াড থাকে, সেই সাদ্দাম হোসেন ভিখারির মতো রাস্তার পাশে বসে থাকবে? কেন ব্যতিক্রম ঘটলো সাদ্দাম হোসেনের ক্ষেত্রে? যে পৃথিবীর মানুষকে কি জোর করে বিশ্বাস করানো হলো, দেখো দেখো আমরা এই সাদ্দামকে ফাঁসি দিয়ে দিলাম? কেন? আমি কোনো মন্তব্য করব না, কোনো সিদ্ধান্ত টানবো না। তথ্য জানার অধিকারে, তথ্য জানার আইনে, ভারতীয় সংবিধানের ধারায় তথ্য জানার আইনে আমি কিছু প্রশ্ন চিহ্ন রাখতে চাই। আমার শুধু জনসাধারণ মণ্ডলীর কাছে না, গুরু ভাই বোনদের কাছে না, বর্তমান সরকার মহোদয়ের কাছেও আমার একই প্রশ্ন। এমনকি বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, তাদের কাছেও আমি একজন ন্যূনতম নাগরিক হিসাবে আমার প্রশ্ন চিহ্ন এটা। আমি যে প্রশ্নগুলো আজকের করে যাব, সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। কেন সাদ্দাম হোসেনের ফাঁসির দৃশ্য ওপেন টেলিভিশনে দেখানো হলো? কোনো আসামি ফাঁসি তো দেখানো হয় না ফাঁসির দৃশ্য, সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? আবার ঠিক তার উল্টোটা, লাদেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দিয়েছে, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দিয়েছে, কিন্তু লাদেনকে ছবিটা কীরকম? যে ছবি খবরের কাগজে প্রকাশ হলো সেটা 30 বছর আগের ছবি, ঘটনা ঘটার 30 বছর আগের ছবি। তৎকালীন সময় লাদেনের কেমন ছবি, কেমন দেখতে, সেটা দেশবাসী জানতে পারলো না। খুঁজে 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 একটা দ্বীপের মধ্যে খোঁজ পাওয়া গেল, সেখানে গিয়ে 60 গুলি করে মেরে দেওয়া হলো, মেরেই মাত্র সমুদ্রে জলে ভাসিয়ে দেওয়া হলো। একটু ম্যাজিক হয়ে গেল না? দেশবাসী জানতে পারলো না, বিশ্ববাসী দেখতে পেল না। সাদ্দামকে তোমরা টেলিভিশনে দেখিয়ে দিলে, আর লাদেনকে দেখানোও হলো না, অথচ ফাঁসি দিয়ে দিলে, তাকে গুলি করে ঝাঁঝরা করে মেরে দিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিলে। এগুলো একটু গল্প কথার মতো মনে হয় না? রূপকথার গল্প কথার মতো। ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রম। আমার প্রশ্ন এইখানে, যদি সাদ্দাম হোসেন মারা গিয়ে থাকে, তাহলে তার মেয়ে তার পরের দিন রাশিয়া বসে মন্তব্য করছে যে আমার বাবার মৃত্যু হয়নি, রাশিয়ার প্রাবদা পত্রিকায় প্রকাশ হয়েছিল। আপনারা অনেকে জেনে থাকবেন, শুনে থাকবেন। আমার বক্তব্য এইখানে যে ইরাককে কেন আক্রমণ করা হলো, আমেরিকা কি অপরাধ করেছিলেন? 1991 সাল
1991 সালে 21শে জানুয়ারি 20শে জানুয়ারি 1991 সালের 20শে জানুয়ারি চীন থেকে একটা বিমান আসলো, ভিভিআইপির বিমান। চীন থেকে একটা ভিভিআইপির বিমান এলো। কোথায় আসলো? কলকাতার দমদম বিমানবন্দরে সন্ধে 6টা 15 মিনিটে। 7টা পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করে নেওয়া হলো। জর্ডনের ম্যানেজার ছাড়া ওই দমদম বিমানবন্দরে কোনো ব্যক্তিকে থাকতে দেওয়া হয়নি, কোনো স্টাফকে থাকতে দেওয়া হয়নি। অনলি ওয়ান পারসন, জর্ডনের একজন ম্যানেজার, তিনি একমাত্র ওই ভিভিআইপির প্লেনে ঢুকে গিয়ে দেখলেন যে একজন ড্রাইভার আছে, 5 জন ভিভিআইপি আছেন এবং 4 জন যাত্রী আছে। ভালো কথা। চীন থেকে বিমানটা আসলো, কলকাতায় দমদম বিমানবন্দর থেকে জ্বালানি তেল নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ রাত্রি 9টার সময়, তার কিছুটা আগে সাদ্দাম হোসেন ঘোষণা করে দিল যে আমরা আমেরিকার সঙ্গে যুদ্ধ আপাতত স্থগিত রাখছি। কি এমন ঘটলো? কারা ছিল এই ভিভিআইপি? জর্ডনের যিনি ম্যানেজার, তিনি একমাত্র সাক্ষী ছিলেন। দিল্লির একটা বিখ্যাত টিভি চ্যানেলে সেই খবর রাত্রি 9টার সময় প্রকাশ করা হলো। কি প্রকাশ করা হলো? যে ওই প্লেনে নাকি সাদ্দাম হোসেন ছিলেন এবং তার সঙ্গে একজন সন্ন্যাসী ছিলেন, তাকে দেখতে নেতাজির মতো। এটা দিল্লির টিভি চ্যানেলের খবর, আমার কথা নয় কিন্তু। এমনকি তারপরের দিন 3রা জানুয়ারি আনন্দবাজার, কলকাতার আনন্দবাজার পত্রিকায়, বাংলার আনন্দবাজার পত্রিকা, বিখ্যাত বাংলা সংবাদপত্র, 3 পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল এই ভিভিআইপির বিমান নামার কথা। প্রশ্নচিহ্ন, কারা এসেছিলেন সেই ভিভিআইপির দল? সিদ্ধান্ত টানবার অধিকার আমার নেই, কিন্তু প্রশ্ন করার অধিকার আমার আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছে এ কথা ভারত সরকার সরকারিভাবে ঘোষণা করেনি, একটা বেসরকারি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। কেন সরকারিভাবে প্রকাশ করেনি? কেন? নেতাজি যদি মারাই গিয়ে থাকে, সরকারিভাবে কেন প্রচার করা হলো না? যাই হোক, 1945 সালের 18ই আগস্ট যেভাবেই হোক প্রচার করা হলো, দেশবাসীকে জানিয়ে দেওয়া হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছে। মেনে নিলাম। 1945 সালের 18ই আগস্ট তিনি মারা গেছেন। হঠাৎ 26শে ডিসেম্বর, ওই 45 সালে 26শে ডিসেম্বর রাশিয়া থেকে বেতার ভাষণ দিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যে আমি সুভাষচন্দ্র বসু বলছি, বাচ্চাগুলোকে থামতে বলো। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলছেন, আমি বাংলায় বলছি, উনি ইংলিশে ভাষণ দিয়েছিলেন, যে আমি সুভাষচন্দ্র বসু বলছি, আমি পৃথিবীর একটা বৃহত্তর শক্তির আশ্রয়ে আছি। ভারতের জন্য আমার প্রাণ ছটফট করছে। কখন বলছেন? 1945 সালের 26শে ডিসেম্বর রাশিয়ার বেতার কেন্দ্র থেকে ভাষণ দিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যে আমি সুভাষচন্দ্র বসু বলছি, আমি পৃথিবীর একটা বৃহত্তর শক্তির আশ্রয়ে আছি। ভারতের জন্য আমার প্রাণ ছটফট করছে। আমি তৃতীয় বিশ্বযুদ্ধের চরম মুহূর্তে আবার আত্মপ্রকাশ করব এবং আমার হাজার হাজার আজাদহীন সেনাদের যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে তার বিচার আমি নিজে হাতে করব, এই কথা তিনি ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, 26শে ডিসেম্বরের পরে 1946 সালের 19শে জানুয়ারি, 19শে ফেব্রুয়ারি তিনবারে রাশিয়ার বেতার কেন্দ্র থেকে এই ভাষণ ঘোষণা করা হয়েছিল। তো মহা মুশকিল। জওহরলাল নেহরু দেখলেন, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভেবেছিলাম পাপ বিদায় হয়েছে, পথের কাঁটা সরে গেছে, এ তো বেটা মরে নাই,
তাহলে কি করা যায়? সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলিকে তিনি চিঠি লিখলেন যে ইমিডিয়েট নেতাজিকে ওয়ার ক্রিমিনাল ঘোষণা করে দেয়া হোক। নেতাজি জীবিত আছে, রাশিয়ার বেতার কেন্দ্রে তিনি ভাষণ দিয়েছেন। ভারতে উনি যে কোনো সময় ঢুকে যেতে পারেন। উনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধে চরম মুহূর্তে আসবেন, অতএব ওনাকে ওয়ার ক্রিমিনাল আইন করা হোক ওনার জন্য। তাই করা হলো। কি মজার ব্যাপার, ওয়ার ক্রিমিনাল যিনি দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলেন তিনি হয়ে গেলেন যুদ্ধ অপরাধী। আর একটু আগে আমি বললাম যে আমেরিকা যে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে কতগুলো হাজার হাজার ইরাকে আক্রমণ, আফগানিস্তান আক্রমণ, কত মানুষগুলোকে মেরে যাচ্ছে। যতগুলো 1945 সালের পরে গোটা পৃথিবীর বুকে আমেরিকা যতগুলো যুদ্ধ করেছে সব যুদ্ধেই হেরে গেছে, হাজার হাজার মানুষকে নির্বিচারে মেরেছে। আমেরিকা যুদ্ধ অপরাধী নয়, আমেরিকার নেতারা যুদ্ধ অপরাধী না। এমনকি জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে যে বোম্বিং করা হলো, সেই বোম্বিংয়ের আসল কারণ কি? যে আমেরিকার কাছে খবর ছিল, অ্যাংলো আমেরিকান শক্তির কাছে খবর ছিল যে নেতাজি জাপানে আছে, কিন্তু ওনাকে তো সহজে মারা যায় না। এক কাজ করো, পরমাণু বোমা ফেলো, গোটা জাপানের মানুষ শুদ্ধ উনি মারা যাবে। দায়িত্বকার সেনাপ্রধান ম্যাকআর্থার, ওনার ওপর দায়িত্ব। ম্যাকআর্থার গোপনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হিরোশিমাতে যেখানে অবস্থান করছেন খবর পৌঁছে দিলেন, আপনাকেই মারার জন্য আমার ওপর দায়িত্ব আছে, আগামীকাল বোমা ফেলা হবে, আপনি ইমিডিয়েট এখান থেকে পালিয়ে যান। কি অবস্থা দেখুন। এবং তার জন্য ওনাকে জেলে ভর্তি করা হয়েছিল, পরে জেলে ঢোকানো হয়েছিল, ম্যাকআর্থারকে জেলে বন্দি করা হয়েছিল। যখন জেলে বন্দি করা হয় এবং তারও নেতাজি সঙ্গে সঙ্গে হিরোশিমা থেকে পালিয়ে গিয়ে নাগাসাকিতে পৌঁছলেন, তার 3-4 দিন পরে আবার আরেকটা বোমা ফেলা হলো, কারণ এখানে নেতাজি আছে। তখনও পাখি হাওয়া। হ্যাঁ, হনুপতির গল্প মনে আছে? লংগেস্ট মার্চ করা যাবো কে? হ্যাঁ, হনুপতির গল্প পড়েছেন? মনে আছে হনুপতি? হ্যাঁ, জল আইন মানে জলে নাম্বার উপায় নেই, স্থল আইন মানে মাটিতে থাকলেও আইন থাকতে পারবে না হনুপতির জন্য। আকাশ আইন, বেচারি যায় কোথায় হনুপতি এখন বাধ্য হয়ে গাছের উপরে উঠে বসে আছে। তারপরে জেনারেল কুভারেজকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা করা যাবো কে পড়েছেন? জেনারেল কুভারেজকে দায়িত্ব দেওয়া হলো যে ওনাকে হয় নামতে বলো, না হলে গুলি করে মেরে দাও। তো বাধ্য হয়ে নামতে বললেন জেনারেল, হনুপতি নামলো না, বাধ্য হয়ে 10 রাউন্ড গুলি করা হলো। ভাবুন, একটা ব্যক্তিকে মারার জন্য 10 রাউন্ড গুলি করা হলো। তারপরে দেখছে যে গাছের নিচে কোনো বডি নাই। এটা আছে না করা যাবো কি? চিরুনি তল্লাশি করা হলো, এই জঙ্গলের প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে ডালপালা তন্ন তন্ন করে খোঁজা হলো, হনুপতি হাওয়া হয়ে গেল। তারও কিছুদিন পরে তৎকালীন নেতা তিনি জেনারেলকে বললেন যেভাবেই হোক ওই হনুপতির সন্ধান এনে দিতে হবে। হনুপতির সন্ধান করতে গিয়ে জেনারেল কুমারেশ তিনিও হাওয়া হয়ে গেলেন কিছুদিনের জন্য। তারপরে ফিরে এসে বললেন যে হনুপতির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো আজকের ঠাকুর এটা রূপকথার গল্পের মতো বললেও এর মধ্যে তত্ত্ব রয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন। তো হিরোশিমাতে বোম্বিং হলো, নাগাসাকিতে বোম্বিং হলো, এত ভয়ঙ্কর পরমাণু বোমা বিস্ফোরণ হলো যে এখনও জাপানে যারা জন্মগ্রহণ করে তারা অন্ধ লঙ্গ পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে, ওখানে চাষ হয় না। ম্যাকআর্থারকে জেরা করা হলো, জেলে বন্দি করে, যে তুমি কেন এত বড় অপরাধ করলে, তুমি কেন নেতাজিকে পালিয়ে যেতে সাহায্য করলে? তখন ম্যাকআর্থার একটা মারাত্মক কথা বলেছিলেন যে আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি বাঁচিয়ে রাখি, আগামী শুধু মানব জাতি না সমগ্র বিশ্ববাসী ওনার দ্বারাই মুক্ত হবে। একথা ম্যাকআর্থার বলেছিলেন জেলে বসে। তাই আমার বিবেকের সহায় অনুযায়ী আমি তাকে বাঁচিয়ে রাখতে পালাতে বাধ্য করেছি, পালিয়ে যেতে বলেছি। এই হলো নেতাজির ইতিহাস। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যে স্বাধীনতা দিবস পালন করি 1945 সালের 18ই আগস্ট, এটা তো চুরি করা স্বাধীনতা। এটা কি স্বাধীনতা নাকি? এটা চুরি করা স্বাধীনতা। প্রধানমন্ত্রী হবার লোভে
জওহরলাল নেহেরু আর মাউন্ট ব্যাটেন, আরও কিছু আছে, নাম আর বলে সময় নষ্ট করব না, সবাই মিলে পরিকল্পনা করে এই স্বাধীনতা দিবস ঘোষণা করলো 15ই আগস্ট। 14ই আগস্ট রাত্রে বসে গোপন অ্যালায়েন্স হয়ে গেল। কিন্তু আমরা এই স্বাধীনতাকে মানি না। তার কারণ এটা তো স্বাধীনতা নয়। আমরা মনে করি 1943 সালের 21শে অক্টোবর, যেটা একটু আগে প্রফেসর এসছিলেন, তিনি বলে গেলেন, ডাক্তার দা এসছিলেন, বলে গেলেন যে তিনি ইম্ফল মণিপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে তিনি যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন, আজও আপনি মণিপুর, নাগাল্যান্ড, মায়ানমারে যাবেন, সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে নেতাজির ফটো। তারা নেতাজিকে ভগবান হিসাবে মানে। মায়ানমার, মণিপুর, নাগাল্যান্ডে ওইসব দিকে নেতাজি ছাড়া কাউকে চেনে না ওরা। তার কারণ ইম্ফল মণিপুরে তিনি যে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে সারা পৃথিবীর মধ্যে 11টা দেশ স্বীকৃতি দিয়েছিল। সবচেয়ে বড় বড় দেশ যারা জাপান, রাশিয়ার মতো দেশ, তারাই 11টা দেশ স্বীকৃতি দিয়েছিল এই আজাদ হিন্দ সরকারকে। তাই আমরা এই নেতাজির আজাদ হিন্দ সরকারকে আসল স্বাধীনতা দিবস হিসেবে মানি। 1943 সালের স্বাধীনতা, এই 1947 সালে চুরি করা স্বাধীনতাকে আমরা মানি না। তাই আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে চুরি করা স্বাধীনতা আমরা বলে গলা ফুলিয়ে বুক ফুলিয়ে বলছি। এই স্বাধীনতার ইতিহাস জানলে আপনারা অবাক হয়ে যাবেন, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। রাতের অন্ধকারে যে চুক্তি করা হয়েছিল, 3টে চুক্তির ভিত্তিতে, ব্রিটিশরা তো খুব চালাক ছিল। ওরা দেখলো যে আমাদের যখন চলে যেতেই হবে, আজাদ হিন্দ সরকার যেভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেল, নেতাজি চলে গেল, যেভাবে ভারতের জনগণের চোখ খুলে দিল, আর এখানে বেশি দিন মাতব্বরি করা যাবে না, অতএব তল্পিতল্পা গোটাতে হবে। কি করি, যাওয়ার আগে তাদের একটা মারামারির ব্যবস্থা করে দিয়ে যাই। কি করলো, 3টে শর্ত দেওয়া হলো। প্রথম শর্ত হলো যে আমরা ভারতকে স্বাধীনতা দিয়ে যেতে চাই, কিন্তু 3টে শর্তের বিনিময়ে, 1, নেতাজিকে ফিরে পেলে আমাদের হাতে তুলে দিতে হবে, জীবিত কিংবা মৃত। আচ্ছা চিন্তা করুন, 45 সালে 18ই আগস্ট তোমরা প্রচার করলে নেতাজি মারা গেছে, তাহলে 47 সালে জীবিত নেতাজিকে ফিরে পাওয়ার কথা আসছে কেন? তাহলে ব্রিটিশরা ভালো করে জানতো, তাহলে এই চুক্তিতে হবে কেন? 3টে চুক্তির মধ্যে প্রথম চুক্তি, নেতাজিকে ফিরে পেলে জীবিত কিংবা মৃত আমাদের হাতে তুলে দিতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ভারত পাকিস্তান হিন্দু মুসলমান দুটো আলাদা আলাদা দেশ হবে, যার জন্য আজকের আমরা কামড়াকামড়ি করছি, মারামারি করছি। কারণ ওরা জানে আমাদের মাতব্বরি ওখান থেকে চালাতে গেলে, তাহলে এদের মধ্যে যদি মারামারিটা না লাগিয়ে রাখা যায়, তাহলে আমরা ওখান থেকে মাতব্বরি করতে পারবো না। আর আমরা বোকা পাঁটার মতো এখনও সেই মারামারিই করে চলেছি। হিন্দু মুসলমান, কত ব্রিটিশরা যখন রাজত্ব করছিল, তখন তো ভারতে হিন্দু মুসলমানের কোনো গণ্ডগোল ছিল না। তারা তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। তাই ওরাই মারামারির ব্যবস্থাটা করে দিয়ে গেছে, আর আমরা সেই ফাঁদে পা দিয়েছি। 3 নম্বর, আর একটা শর্ত ছিল, বলবো? বাড়ি যেতে দেবেন তো? ভারতের যত প্রধানমন্ত্রী হোক, আর রাষ্ট্রপতি হোক, আর মুখ্যমন্ত্রী হোক, আর যত এমএলএ এমপি হোক, এরা যখন শপথ বাক্য পাঠ করে নির্বাচনে জিতে, তার প্রথম 2টো লাইন এরা ঘোষণা করে না, ওগুলো মনে মনে বলে। তারপরের লাইনগুলো জোরে জোরে বলে। সেই 2টো লাইন কি জানেন? আমরা ব্রিটিশ সরকারের অধীনস্থ কর্মচারী, আমরা তাদের নির্দেশ মানিতে বাধ্য থাকিব। এই কথাগুলো এই নেতারা, এরা মন্ত্রীগুলো যখন মন্ত্রিসভায় শপথ বাক্য পাঠ করে, এগুলো ওরা মনে মনে 2টো লাইন বলে নেয়। কারণ সত্যিটা যদি জোরে জোরে বলে, জনগণ জেনে যাবে, গলায় গামছা দিয়ে কোথায় টেনে না রাস্তা নামাবে, তার থেকে ভাবে 2টো মনে মনেই বলি। তাহলে আপনারা কাদের বছর বছর ভোট দিচ্ছেন বুঝতে পারছেন তো? তা না হলে ভাবতে পারেন, এই কিছুদিন আগে ইংল্যান্ডের রানী মারা গেলেন, রানী এলিজাবেথ,
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মরেছে, তাতে ভারতের কি? ভারতের স্বাধীন পতাকা নামানো হয়েছিল, হ্যাঁ কি না? ভারতের স্বাধীন পতাকা অবদমিত করা হয়েছিল তো। কেন? কারণ ভারতকে স্বাধীনতা দেওয়া হয়নি, ভারতকে দেওয়া হয়েছে ডোমিনিয়ন স্ট্যাটাস, উপনিবেশবাদের রাজত্ব। আর কমনওয়েলথের গেম খেলে গেল ওরা। এই কমনওয়েলথ গেমের মধ্যে গোটা পৃথিবীর 56টা দেশ এখন অন্তর্ভুক্ত। এই কমনওয়েলথ চুক্তিটা মানে জানেন? এই কমনওয়েলথ মানে হচ্ছে যৌথ সম্পত্তি, মানে জয়েন্ট প্রপার্টি। জয়েন্ট প্রপার্টি মানে ভারত এখনও ইংল্যান্ডে জয়েন্ট প্রপার্টি, যৌথ সম্পত্তি। এর মধ্যে 56খানা দেশ রয়েছে, একমাত্র ছোট্ট দেশ কিউবা এই কমনওয়েলথের সদস্যপদ থেকে বেরিয়ে গেছে। ভারত পাকিস্তান যতই লম্পজম্প করুক, এরা সব ওই ব্রিটিশ সরকারের অধীনস্থ কর্মচারী। এবং প্রতি বছরে শুনে রাখুন, সন্তান দল ছাড়া এই তথ্য কেউ ফাঁস করবে না। প্রতি বছর প্রথম শর্ত ছিল 50 বছর, মানে 47 সালে ট্রান্সফার অফ পাওয়ার, শক্তিটা হস্তান্তর করে যাচ্ছে, পাওয়ারটাকে হস্তান্তর করে যাচ্ছে, ক্ষমতা হস্তান্তর। শর্ত হচ্ছে 50 বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করে দেয়া হলো। এই 50 বছর মানে 1947 থেকে 1997 সাল, এই 50 বছর। এই প্রতি বছরে ভারত থেকে 10 বিলিয়ন করে টাকা পাঠাতে হয় ইংল্যান্ডে, শুনে রাখুন। এবং আরেকজন অ্যাংলো আমেরিকানের দালাল সোনিয়া গান্ধী, উনি 1997 সাল পার হওয়ার কিছুদিন আগে তিনি গুজরালকে দিয়ে, তৎকালীন মন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তড়িঘড়ি ওই সময়টাকে আরও পার করে 2024 সাল পর্যন্ত পার করলেন কমনওয়েলথের সদস্যপদ। এবারে 25 সাল পড়েছে, কি আইন করবে জানি না, মানে হিসাব মতো 24 সাল পার হয়ে গেছে। তাহলে আমরা স্বাধীন? আমরা স্বাধীন? আরও শুনলে অবাক হয়ে যাবেন। শুধু 10 বিলিয়ন করে টাকা পাঠাতে হয় তা নয়, আমরা এখানে হিন্দু মুসলমান নিয়ে মারামারি করছি। সরকারিভাবে প্রতি বছর 30,000 টন করে গরুর মাংস ইংল্যান্ডকে পাঠাতে হয়। এই সমস্ত মেকি মাতব্বরের দল দেশটাকে আজকের বিক্রি করে রেখেছে অ্যাংলো আমেরিকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাতে। তাই আমরা বলতে চাই, এই স্বাধীনতা নয়, এটা দাসত্বের নামান্তর। এ আজাদি ঝুটা হ্যায়। আপনারা অবাক হয়ে যাবেন, নেতাজিকে যে ওয়ার ক্রিমিনাল করা হয়েছে, সেই আইন ছিল 1971 সাল পর্যন্ত। যখন 1971 সাল পর্যন্ত এই ওয়ার ক্রিমিনাল আইন করা হলো, যে তিনি 71 সাল পর্যন্ত যদি ভারতের মাটিতে প্রত্যার্পণ করেন, ফিরে আসেন, তাহলে তাকে অ্যাংলো আমেরিকান শক্তির হাতে তুলে দিতে হবে। ঘটনা ঘটে গেল 1970 সালে। মায়ানমারে রেঙ্গুনে বসে বার্মি পোশাক পরে, আমি কোথা থেকে তত্ত্বগুলো পেয়েছি আমি আগেই বলে দিয়েছি। বিভিন্ন নেতাজি গবেষকের যে সমস্ত লেখা বই, তার থেকে বলছি, এবং ঠাকুরের যে ভবিষ্যৎবাণীগুলো একটু পরে যাব, আগে ইতিহাসটা বলে রাখি। মায়ানমারে রেঙ্গুনে বসে 70-এর দশকে শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মিটিং করেন। মিটিং করার পরে নেতাজি ইন্দিরাজিকে বলেন যে আপনাদের তো 71 সালে সময়সীমা পার হয়ে যাবে, আমি তার আগেই ভারতে আত্মপ্রকাশ করব, দেখি আপনারা কি করে আটকান। ইন্দিরা গান্ধী প্রমাদ গড়লেন, সর্বনাশ হয়ে গেল। নেতাজি যদি আবার ঢুকে পড়ে তাহলে আমাদের তো গদি চলে যাবে, জনগণ আমাদেরকে ছিঁড়ে খাবে, তাহলে কি করি? সঙ্গে সঙ্গে উনি করলেন কি, এসে 1970 সালে, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন নিশ্চয়ই বলতে পারবেন, এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, মনে আছে? বয়স্ক যারা আছেন মনে আছে? ভারতবর্ষব্যাপী, শুধু বাংলা না, আসাম না, গোটা ভারতব্যাপী, তাই তো? মনে আছে তো? গোটা ভারতব্যাপী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এবং নেতাজি যত গবেষক, নেতাজি যত অনুগামী,
কোনো সাংবাদিককে, যত নেতাজিকে নিয়ে যারা যারা লেখালেখি করতো তাদেরকে ছাড় দেয়নি, গোটা ভারতব্যাপী ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এবং যত নেতাজি গবেষক, নেতাজি সংগঠন, নেতাজি প্রেমী সংগঠন এক ধাপে অ্যারেস্ট করেছিলেন এবং ভারতের সমস্ত সীমানা সিল করে দেওয়া হয়েছিল। কেন? নেতাজিকে ঢুকতে দেবে না বলে। আরও করলো কি, 1971 সাল থেকে ওয়ার ক্রিমিনাল আইন, যুদ্ধ অপরাধ আইনটাকে বাড়িয়ে করা হলো 1999 সাল পর্যন্ত। কিন্তু নেতাজি বেচারা আসে না কেন? হ্যাঁ, এই শুধু বলে যাব যাব, আসে না কেন? খবর পাচ্ছে সরকারিভাবে, আমরা তো সাধারণ মানুষ এত খবর রাখি না। উপর মহলের বড় বড় গোয়েন্দা সংস্থা তারা তো খবর রাখে, সরকার মহল সব জানে। অতএব 99 সাল পার হয়ে গেলে এবার কি করা যায়? নেতাজি তো ঢুকবেই এবারে। তার জন্য আইন তৈরি করা হলো, নেতাজি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ অপরাধী, মানে যদি 1000 বছরও নেতাজি বেঁচে থাকে তবুও তিনি ভারতের মাটিতে আত্মপ্রকাশ করতে পারবেন না। ভাবুন আমরা কোন দেশে বাস করছি। যে মানুষকে তোমরা 1945 সালে মেরে ফেললে, একটা ভূতের জন্য আইন তৈরি করছো তোমরা। একটা মরা মানুষ তোমাদের কাছে মৃত। আজকে এই যে সারা দেশ জুড়ে নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে, এরা তো সব মৃত নেতাজির জন্ম জয়ন্তী পালন করছে। একমাত্র সন্তান দলের কর্মীরা তারা জীবিত নেতাজির জন্ম জয়ন্তী পালন করছে। তা নাহলে এইরকম আইন পাশ করে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ অপরাধী। কি করেছেন তিনি? কি করেছেন তিনি? তিনি যা করেছেন সেটা খুব ভালো করে জানতেন মহাত্মা গান্ধী, খুব ভালো করে জানতেন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধী 1946 সালে পয়লা কি 2রা জানুয়ারি হবে, তিনি প্রকাশ্যে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে মহাত্মা গান্ধী বলেছিলেন, এবং সেটা জওহরলাল নেহরু ভালো করে জেনে গেছিলেন। আজকের মহাত্মা গান্ধীকে যে মারা হয়েছিল, নাথুরাম গডসের নাম দেওয়া হয়, দোষ দেওয়া হয়, কিন্তু মহাত্মা গান্ধীকে যে মারা হয়েছিল, যদি নাথুরাম গডস তাকে মেরে দেবে তাহলে তার সামনে গুলি, ডান দিকে বুকে গুলি, বাঁ দিকে বুকে গুলি, পিছনে গুলি। পিছন থেকে কে গুলি করলো? পিছন থেকে কে গুলি করলো? এই তথ্য আমাদের জানা প্রয়োজন আছে। মহাত্মা গান্ধী যদি আরো কয়েক মাস বেঁচে থাকতেন, যখন জওহরলালজি ওনাকে কিক আউট করে দিলেন, তখন ওনার রিপেন্টেন্স হয়েছিল। ওনার মধ্যে প্রকৃত দেশপ্রেম, এতদিন ব্রিটিশের দালালি করে ওনার মধ্যে প্রকৃত প্রেম যখন বাংলা ভাগ হলো তখন হাই হাই করেছিলেন যে আজ যদি সুভাষ বোস থাকতো তাহলে এই বাংলা ভাগ হতো না, আজকের এই দেশ ভাগ হতো না, ভারত পাকিস্তান হতো না। আফসোস করেছিলেন এবং তিনি এই জওহরলাল নেহরু জিন্নাহ চক্রান্ত ফাঁস করতে শুরু করেছিলেন। আর যদি কয়েকটা মাস যদি মহাত্মা গান্ধীকে বাঁচিয়ে রাখা হয়, আমাদের সমস্ত চেহারা এই মহাত্মা গান্ধী ফাঁস করে দেবে। অতএব মহাত্মা গান্ধীকেও হটিয়ে দাও, পৃথিবীর বুক থেকে সরিয়ে দাও। তার জন্য মহাত্মা গান্ধী প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী, তিনি ভারতবর্ষের কোনো নেতাকে তখন আর বিশ্বাস করেননি, একমাত্র মহাত্মা গান্ধীর কাছে চিঠি লিখেছিলেন যে আমার সুভাষ যে রাস্তা দিয়ে তিনি, যে ঘর থেকে তিনি বেরিয়ে গেছিলেন, যতদিন তিনি বেঁচে ছিলেন সেই ঘরের দরজা উনি দেননি, দরজা খোলা রেখেছিলেন যে আমার শুভ ফিরে আসবে এই বিশ্বাস নিয়ে। এমনকি মহাত্মা গান্ধীর কাছে তিনি চিঠি লিখে জানিয়েছিলেন আমি ভারতবর্ষের আর কোনো নেতাকে বিশ্বাস করি না, একমাত্র তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি বলো আমার সুভাষ কোথায়। তার উত্তরে মহাত্মা গান্ধী প্রভাবতী দেবীকে চিঠি লিখেছিলেন যে दूसरा किसी को लाश जल दिया होगा, सुभाष मर नहीं सकता। এবং দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রকাশ্যে 46 সালে ঘোষণা করেছিলেন जे सुभाष तुम हमको जो कहो मैं ये विश्वास नहीं करता हूँ कि सुभाष मर चुका, मेरा दिल कह रहा सुभाष अब भी तक जिंदा है। এটা প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন দিল্লির বুকে। আপনার ইতিহাস মনে আছে নিশ্চয়ই। তাই সত্য কখনো চাপা থাকবে না।
হিস্টোরি রিপিটস ইটসেলফ, ইতিহাস ফিরে ফিরে আসে। রাতের অন্ধকারে যীশু খ্রিস্টকে ক্রুশে হত্যা করা হয়েছিল। ভেবেছিল রাতের অন্ধকারে দুটো আদালত তাকে আসামি প্রমাণ করতে পারেনি, বিনা বিচারে তাকে পেরেক গেঁথে গেঁথে একটা জলজন্ত মহামানবকে হত্যা করা হয়েছিল। ভেবেছিল ইতিহাস চাপা পড়ে যাবে। ইতিহাস বড় নির্মম, ইতিহাস কোনোদিন চাপা থাকে না, সত্য উদ্ঘাটন হবেই। তাই মহাত্মা গান্ধী একথা তিনি 46 সালে সাংবাদিক সম্মেলন করে জানাতে বাধ্য হয়েছিলেন। 1956 সাল তাশখন্ড চুক্তি, সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট সহ অনেক তাবড় নেতারা উপস্থিত ছিলেন। সেই তাশখন্ড চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই দেখলেন, স্বচক্ষে নেতাজি সুভাষ বোসকে তিনি দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠলেন, ইউরি সর্বনাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে! উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মিটিংয়ের পরে উনি যে হোটেলে ছিলেন, সেই হোটেলে উনি প্রথম ফোন করেন ওনার স্ত্রীকে, যে আমি ভারতে গিয়ে, ওনার স্ত্রীকে, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ওনার স্ত্রীকে ফোন করেন যে আমি ভারতে গিয়ে গোটা ভারতবাসীকে একটা সুখবর দেব। কিন্তু দুর্ভাগ্য, সেই সুখবর আর তার দিতে দেওয়া হলো না। খবর মুহূর্তের মধ্যে জানাজানি হয়ে গেল। সেই হোটেলের মধ্যে খাবারের মধ্যে পয়জন মিশিয়ে, বিষ মিশিয়ে মোরারজি দেশাইকে মেরে ফেলা হলো। এগুলো চাপা পড়া ইতিহাস। আগামী দিন এ সত্য প্রকাশ হবে। তার বডি পর্যন্ত ময়না তদন্ত হয়নি। আপনারা আরও জানলে অবাক হয়ে যাবেন। ফরওয়ার্ড ব্লকের বিশিষ্ট নেতা, মাদ্রাজ বিধানসভা সদস্য মথুরালিঙ্গম থেবার, তিনি দীর্ঘ 9 মাস নেতাজির সঙ্গে চীনে কাটিয়েছিলেন। চীনেতে একসঙ্গে সময় কাটিয়ে তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমি নেতাজিকে সচক্ষে দেখেছি, তার সঙ্গে আমি 9 মাস কাটিয়েছি। এত বড় একজন বিশেষ নেতা মথুরালিঙ্গম থেবার, তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে আমি 9 মাস নেতাজির সঙ্গে চীনে কাটিয়ে এসেছি, এবং কি যে নেতাজিকে আমরা দেখেছি এখন আর সেই নেতাজি নাই। তার 2.5 লক্ষের আজাদিন বাহিনী এখন আর নাই। তার সেই বাহিনীর নাম হয়েছে এখন এশিয়ান লিবারেশন আর্মি। এটা মথুরালিঙ্গম থেবারের কথা, ঠাকুরের কথা আমি পরে বলবো। ঠাকুরও বলেছেন না 50 লক্ষের কথা, তাই তো? হ্যাঁ কিনা বলুন? ঠাকুরও তো বলেছেন 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মির কথা। এটা মথুরালিঙ্গম থেবারও বলেছিলেন একই কথা, যে 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মি মুক্তি ফৌজ নিয়ে তিনি। এবং আপনাদের সুখবর দিয়ে যাচ্ছি, বাড়িতে যেতে দেন না দেন, আমার জন্য কাঁদবার কেউ নেই, অসুবিধে নাই। আপনারা যে আসামে বাস করেন না, এই আসামের সীমানার ওপারে উনি বলেছিলেন, আসামের সীমানাতে আর চীন সীমানার মাঝখানে একটা সিংকিয়াং জেলা আছে না? আছে? হ্যাঁ কিনা বলুন? সিংকিয়াং জেলা আছে না? ওই মথুরালিঙ্গম থেবার বলেছিলেন ওই সিংকিয়াং, এখানে কথা হবে না, সিংকিয়াং প্রদেশে, ওই সিংকিয়াং জেলাতে হচ্ছে এশিয়ান লিবারেশন আর্মি 50 লক্ষের সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর, মানে অফিস কার্যালয়। আজকে তথ্য ফাঁস করে দিয়ে গেলাম। উনি বলেছিলেন, এমনকি ঠাকুর বলেছেন না যে তোমরা নেতাজি করো, যাও না একবার নোম্যান্স ল্যান্ডের দিকে ঘুরে আসো। ও লাল বাহাদুর শাস্ত্রী, তো যাই হোক, লাল বাহাদুর শাস্ত্রী, তার ময়না তদন্ত হলো না, ফির তো সে কথা আপনি বললাম। তা এইবার এশিয়ান লিবারেশন আর্মি যে সিংকিয়াং জেলাতে যে সদর দপ্তর রয়েছে, আরেকটু তথ্য বলবো, বলি। আমরা যে বেদের যুগের কথা বলি, ঠাকুর বলেছেন না বেদের যুগ প্রতিষ্ঠা করে দিয়ে যাব, সেই বেদের যুগ কিন্তু অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে। ওই নোম্যান্স ল্যান্ডের জঙ্গলের মধ্যে, মাটির নিচে, পাহাড়ের নিচে, যেখানে 10টা অ্যাটম বোম ফেললো সেই জায়গাটা ধ্বংস করতে পারবে না। সেই জায়গাতে 15 লক্ষ
মানে 50 লক্ষের বাহিনীর মধ্যে টপ মোস্ট ফিগার 15 লক্ষ ব্যক্তিকে নিয়ে সেখানে বেদের যুগ প্রতিষ্ঠা হয়ে গেছে অলরেডি। দেখা হবে রামনারায়ণ। এটা আত্মপ্রকাশ করবে খুব শীঘ্রই, সময় উত্তীর্ণ, আপনারা বুঝতে পারছেন। এবং আপনারা শুনলে লজ্জাও পাবেন, এই এশিয়ান মুক্তি ফৌজের মধ্যে 50 লক্ষের বাহিনীর মধ্যে আমরা যারা ভারতবাসী, আমরা নেতাজিকে এত ভালোবাসি যে 50 লক্ষের বাহিনীর মধ্যে এশিয়ান লিবারেশন আর্মির ভারতীয় সেনা কত জানেন? মাত্র 10,000, মাত্র 10,000। তার মানে আমরা ভারতবাসী নেতাজিকে কতটা ভালোবাসি বুঝতে পারছেন তো? 50 লক্ষ নয়, চীনের প্রধানমন্ত্রী চৌ লাই বলেছিলেন এটা 70 লক্ষ ছাপিয়ে গেছে। এটা 70-এর দশকের গল্প করছি আমি, এখন তো আরও বেশি। আমরা সেদিকে যাব না। মথুরালিঙ্গম থেবর যে বলেছেন 50 লক্ষের কথা, আমি সেই 50 লক্ষের কথাই বলবো। সেই 50 লক্ষের মধ্যে মাত্র ভারতীয় সেনা মাত্র 10,000। তাহলে আমরা কতটা নেতাজিকে ভালোবাসি বুঝতে পারছেন তো? যাই হোক, তার এশিয়ান মুক্তি ফৌজ নিয়ে তিনি সীমানায় অপেক্ষা করছেন। কিছুদিন আগে আপনারা খবরে নিশ্চয়ই জেনেছেন, ওইদিকে কি একটা বাহিনী ঢুকেছে কেন চট্টগ্রামের দিকে, আরাকান বাহিনী। কারা এরা? আগে নাম শুনেছেন কোনোদিন? কোনোদিন শোনেননি তো? এবার শুনবেন, আরও অনেক কিছু শুনবেন। বাংলাদেশে এক সাধু বাবা, বাংলাদেশের এক সাধু বাবা, উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অনিমেষ মজুমদারের ফেসবুক লাইভ থেকে একটা ছবি আপনাদের দেখাচ্ছি। আমার যারা পার্সোনাল যারা দেখবেন, আমার কাছে দেখেন ভাই, আপনারা একটু দেখেন এই সাধু বাবা কিভাবে সমস্ত রাষ্ট্রে বিচরণ করে বেড়াচ্ছে। এই যে সাধু বাবা ঘুরে বেড়াচ্ছেন গোটা ঢাকার রাস্তার রাজপথে একাই। প্রণাম সাধু বাবা, প্রণাম। দেখেন ভাই, আপনারা একটু দেখেন এই সাধু বাবা কিভাবে সমস্ত রাষ্ট্রে বিচরণ করে বেড়াচ্ছে। সমস্ত রাষ্ট্রে বিচরণ করে বেড়াচ্ছেন এই সাধু বাবা। আমার নাম্বার দেবেন, আমি ফেসবুকে পাঠিয়ে দেবো। এখানে অনেককে দিয়েছি। ওইদিকে আরাকান বাহিনী, এদিকে আর একটা বাহিনী ঢুকে গেছে, এদিকে আর একটা বাহিনী ঢুকে গেছে। সে বাহিনী হচ্ছে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত, লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত আর একটা বাহিনী ঢুকে গেছে। 1,20,000 বাহিনী, বিশাল সেনাবাহিনী সীমানায় দাঁড়িয়ে গেছে। ওদেরকে বলা হচ্ছে পিএলএ বাহিনী। এই পিএলএ বাহিনী হলো এএলএ বাহিনী। এই পিএলএ বাহিনী হলো এশিয়ান লিবারেশন আর্মি। চীন ভারতকে কখনোই শত্রুতা করবে না। ঠাকুরের বলা, প্রতিবেশী দেশ থেকে আক্রমণ শুরু হবে। ভাষণমালা বইয়ের 54 পৃষ্ঠায় পড়েছেন নিশ্চয়ই। প্রতিবেশী দেশ থেকে আক্রমণ শুরু হবে, সেটাই ছড়াতে ছড়াতে বৃহৎ আকার নেবে। এই যে ভারত এত লম্পঝম্প করছে না, ভারত কিচ্ছু করতে পারবে না। কারণ অ্যাংলো আমেরিকান শক্তি এতটাই বেশি সক্রিয়, অ্যাংলো আমেরিকান শক্তি এতটাই সক্রিয় যে আপনারা অবাক হয়ে যাবেন। ভারতকে দখল করে নেবে প্রতিবেশী দেশ। এবং ঠাকুরের বলা 24 ঘন্টার জন্য হলেও বিদেশি পতাকা উড়বে। ঠাকুরের বলা তো 24 ঘন্টার জন্য হলেও বিদেশি পতাকা উড়বে। এবং সেই মুহূর্তে উদ্ধারকর্তা হিসাবে কোনো দাদা নেতাকে আর খুঁজে পাওয়া যাবে না। একমাত্র বিপদের বন্ধু হিসাবে ত্রাতার ভূমিকায় নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। তাই আমরা জানাতে চাই, তথ্য জানার আইনে আমাদের অধিকার আছে। এই প্রশ্ন চিহ্নগুলো আমাদের থেকে গেল। আমরা জানতে চাই সত্য রহস্য উদ্ঘাটন হোক। আমরা জানতে চাই যতবার কমিশন হলো, শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন, সব মিথ্যাচার করে গেল। মুখার্জি কমিশন, তারাও মিথ্যাচার করে গেল। 3টে কমিশনই রায় দিল নেতাজি মৃত। শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন প্রকাশ্যে বলে দিল 200-250 করে সাক্ষী নিচ্ছে, তারা সবাই নেতাজি জীবিত পক্ষে।
4-5 জন মাত্র সাক্ষী দিচ্ছে নেতাজির মৃত্যুর পক্ষে। ওই 4-5 জনের সাক্ষীটাকে গ্রান্টেড হচ্ছে, বাকি 200-250 যারা সাক্ষী দিচ্ছে তাদের সাক্ষ্য প্রমাণ বাতিল করে দেওয়া হচ্ছে। কি মিথ্যাচার, কি প্রহসন! কোন দেশে আমরা বাস করছি? বিচারের নামে প্রহসন। নেতাজিকে ফিরিয়ে আনা হোক, এই করা যাবকে ঠাকুর রাষ্ট্রপতির কাছে দাবি করেছিলেন 3টে দাবি, যে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করার জন্য একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক। আছে নেতাজিকে ফিরিয়ে আনা করা যাবে? আছে? পড়েছেন? রাষ্ট্রপতির কাছে ঠাকুর দাবি করেছিলেন যে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক। দ্বিতীয় দাবি, নেতাজি যদি জীবিত প্রমাণ হয় তাহলে ভারত এবং ভারতের বাইরে বৈদেশিক যত আইন তৈরি করা হয়েছে নেতাজিকে মারবার জন্য, সেই সমস্ত আইনগুলোকে বাতিল করা হোক। এবং 3 নম্বর তিনি দাবি করেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা সরকারি দপ্তরে একটা করে নেতাজির ফটো রাখা হোক। এই 3টে দাবি তিনি রাষ্ট্রপতির কাছে করেছিলেন, কর্ণপাত করেনি এই দেশের সরকার মহল। নেতাজিকে ফিরিয়ে আনা হোক, করা যাবে 3টে দাবি তিনি করেছিলেন। তাই আমরা জানতে চাই, বর্তমান দেশের যিনি কর্ণধার আছেন, যিনি প্রথম গদিতে বসার সময় বলেছিলেন যে আমাদের তিনি কী সব চাকরি বাকরি দেবেন, কোটি কোটি টাকা বিদেশ থেকে আনবেন, মাথা পিছু 15 লক্ষ টাকা ঢোকাবেন, আমি ওসব দিকে যাব না। আমরা শুধু যাব, তুমি রাজনৈতিক দৃষ্টিতে আমরা ঢুকবো না। আমরা শুধু বলতে চাই, তোমাদের প্রথম শর্ত ছিল, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার তার প্রথম শর্ত ছিল যে আমাদের ক্ষমতা দিলে আমাদের প্রথম কাজ হবে নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করা। আজকে সেই প্রাইম মিনিস্টারের মুখ থেকে গত বছর বেরিয়েছে যে নেতাজির চ্যাপ্টারই জাঙ্ক, নেতাজির চ্যাপ্টার নাকি জং ধরে গেছে। নির্লজ্জ মন্ত্রীর দলেরা মিথ্যাচার ব্যভিচারের জন্য দেশটাকে আজকে শেষ করে দিচ্ছে, মানুষকে জনগণকে শোষণ করে নিষ্পেষণ করে মিথ্যাচার করে মানুষকে ভাঁওতা দিয়ে চলেছে বছরের পর বছর। ভোট আসলে তখন নেতাজির কথা মনে পড়ে, তাই না? ভোট শেষ, নেতাজির কথাও শেষ। কোন দেশে আমরা বাস করছি? তাই আমরা বলতে চাই সরকার পক্ষের কাছে, সরকার বাহাদুরের কাছে, সন্তান দলের পক্ষ থেকে আমাদের প্রকাশ্য আবেদন যে নেতাজির মৃত্যু দিবস তোমাদের যদি কাছে সত্যি তথ্য প্রমাণ থাকে তাহলে নেতাজির মৃত্যু দিবস ঘোষণা করা হোক, নতুবা টপ সিক্রেট ফাইলগুলো ওপেন করা হোক। প্রকাশ্য সন্তান দলের প্ল্যাটফর্ম থেকে আমরা সোচ্চার কণ্ঠে দাবি জানিয়ে যাচ্ছি। রাম নারায়ণ রাম। সাহস নেই, সেই সাহস ওদের নেই, ওরা করবে না, ওরা চায় না নেতাজি ফিরে আসুক। কারণ জানে তো জমিদারেরা বর্তমানে আটদালি গোমস্তার দল সব চেয়ারে গদি নিয়ে বসে পড়েছে, নরম গদি তো ছাড়তে একটু মায়া হচ্ছে। শঙ্কর মাছের কাঁটা চাবুকের গায়ে সব সিধে করে দেবে। নেতাজি কারো দাক্ষিণ্যের ওপর অপেক্ষা করে বসে নেই। তিনি যখন বলছেন তিনি বলে রেখেছেন আমি যখন ঢুকবো ঝড়ের গতিতে, কারণ অনুমতি সম্মতির প্রয়োজন হবে না। আমি যখন ঢুকবো ঝড়ের গতিতে, কে রুখবে সেই ভয়ঙ্কর মহাপ্রলয়ের হাত থেকে? বিশাল 50 লক্ষের বাহিনী নিয়ে আমি ভারতের 3য় বিশ্বযুদ্ধের চরম মুহূর্তের চরম অবস্থায় যখন ভারতবর্ষের জনগণ ত্রাহি ত্রাহি করবে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও বলে, সেই মুহূর্তে নেতাজির আত্মপ্রকাশ ঘটবে। তাই আমরা যারা গল্প বানিয়ে রেখেছি, খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকের সন্তান দলের কিছু ভাই বোনদের মধ্যে একটা স্লো পয়জন ছড়ানো হচ্ছে। এত বছর পর কি সেই স্লো পয়জন? যে ঠাকুরের পাশে নেতাজির ছবি রাখা যাবে না। আচ্ছা, বাবার পাশে যদি ছেলেরা বসে, বাবা অসম্মানিত হয় কি? তাহলে এই যে প্রচারটা করছে, কারা করছে? সন্তান দলেরই কিছু অংশ। তারা কি বিদেশ থেকে কোনো টাকা পয়সা পাচ্ছে? আমি প্রশ্ন করছি। তা নাহলে এই প্রশ্ন আসলো কি করে? কই ঠাকুরের আমার কাছে ভিডিও রয়েছে, আপনারা 1992 সালের সিধু কানু ডহর, কলকাতা সিধু কানু ডহরের ভিডিওটা একদম লাস্টের দিকটা দেখবেন। আজকের নেট সার্চ করে, ইউটিউব সার্চ করে দেখবেন। 1992 সালের
23শে জানুয়ারি কলকাতার সিধুকানু ডহরে প্রকাশ্যে ঠাকুরের মিটিংয়ের সময় এইরকম মঞ্চের ডান দিকে চেয়ারের নিচে কোনো ছদ্মবেশ নেই, একদম জেনারেল সিম্পল বেশে সাধারণ পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র বসু উপস্থিত ছিলেন। আপনারা ভিডিওটা দেখে নেবেন। 1992 সালে সিধুকানু ডহর বালক ব্রহ্মচারী মহারাজের ভাষণ, একদম লাস্টের অংশটা দেখে নেবেন। যখনই ফাঁসিং ওনার মুখের দিকে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে মুখ মোছা শুরু করেছেন। দেখেছেন ওনাকে? ওই এত পুলিশ ছিল ওখানে, এত সিআইডি ছিল, এত সন্তান দলের কর্মী, আমরা দাদা দাদা করি, বর্দা বর্দা করি, কেউ চিনতে পারলেন না। কোনো ছদ্মবেশ ছিল না, যেখানে কেউ চিনতে পারলো না। এগুলো প্রশ্ন, কে কে সেই ব্যক্তি? তাই আমাদের অনেক তথ্য জানবার আছে। আজকে যে চক্রান্তকারীরা, এরা আজকে ভেবেছে সন্তান দলে মাথার উপরে এখন আর কেউ নেই, অতএব সন্তান দলকে ধ্বংস করতে হবে। তাই কিছু আন্তর্জাতিক চক্রের দালাল, তারা টাকা খেয়ে, লক্ষ লক্ষ কোটি টাকা খেয়ে তারা আজকে সন্তান দল সংগঠনটাকে যে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের সেই ঐক্যবদ্ধতাকে ভাঙার জন্য, সেই জোটটাকে ধ্বংস করার জন্য তারা মরিয়া হয়ে অপপ্রচার চালাচ্ছে। ঠাকুরের ছবির পাশে নেতাজির ছবি রাখা যাবে না। আচ্ছা, ঠাকুরের নেতাজির জন্ম জয়ন্তীতে ঠাকুরের পাশে এই মঞ্চে ছবি থাকতো না? প্রকাশ্য মঞ্চে থাকতো না? সুখচর ঠাকুর বাড়িতে ঠাকুরের নেতাজির ছবি ছিল না? তাহলে আজকের এই প্রশ্ন উঠছে কেন? আসল কারণটা কি? কারণ হলো নেতাজির কথা যদি বাদ দেওয়া যায় তাহলে বিপ্লবের ব্যাপারটাও বাদ হয়ে যাবে, তাহলে আর বেদের বিপ্লব হবে না। অতএব সন্তান দল শুধু সারা বছর কীর্তন, বছরের পর বছর 500,000 বছর ধরে কীর্তন করে যাক, ওটা আমাদের আপত্তি নাই। ওই জন্য নতুন পলিসি না হয়েছে। কিছু কিছু এখন দেখি ফেসবুকে কিছু গদানন্দ মহানন্দ, একটু আগে আমার দাদা বললেন, যে কিছু মহানন্দ গদানন্দ বেরিয়েছে, এরা দেখি শুধু ফেসবুকে লিখছে সিদ্ধি মুক্তি নির্বাণের কথা। আরে ভাই, সিদ্ধি মুক্তি নির্বাণের কথা তো অবশ্যই দরকার আছে। আমাদের যে আসল কারণ পৃথিবীতে আসা, সেটা নিয়ে অবশ্যই আমাদের জপ ধ্যানের প্রয়োজন আছে, নাম কীর্তনের প্রয়োজন আছে, আমি নামের বিরোধিতা করছি না। কিন্তু পাশাপাশি যে সন্তান দল সংগঠন ওই নেতাজিকে ফিরিয়ে আনা হোক, কোয়ালিশন নয় কলিশন করা যাবগুলো পড়ে দেখুন। যখন ঢাকা অকল্যান্ড পার্কে যেখানে নেতাজির মিটিং হলো, মিটিংয়ের পরে ঠাকুরের সঙ্গে নেতাজির সাক্ষাৎ হলো, সেখানে নেতাজি সুভাষ বোস নিজে বললেন যে শুনেছি আপনার বহু সন্তানেরা স্বেচ্ছাসেবকের কাজ করছে, আপনিও একটা বাহিনী তৈরি করুন। তার অনুরোধে এই সন্তান দল, এই কথাটা আছে, করা যাবে কি? আছে তো। তার অনুরোধে এই সন্তান দল, আর সেই সন্তান দল আজকে নেতাজির কথা বলতে পারবে না। এটাকে আপনারা সমর্থন করেন? সুতরাং যতই চক্রান্ত করুক না কেন, ঠাকুরের বলা করা যাবে কি আছে। ভেতরে ভেতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এই জনসমুদ্রের ভিতরে একটা কঠিন চর যাচ্ছে। এমন একদিন আসবে, এমন একদিন আসবে যেদিন তাদের দাপটে সব ঠান্ডা হয়ে যাবে। তারা কারা? ভিতরে ভিতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে। আপনারা ভাবছেন ঠাকুরকে পাচ্ছি না, চিত্তদাকেও চলে পাচ্ছি না, তাহলে কি আমরা কি সব মানে আমাদের মাথার উপরে কেউ কি থাকলো না? না, আপনারাই তো সব মাথা। আপনাদের মধ্যে পূর্ণবিম্বের বীজ আছে না? তা আপনারা কম নাকি? আপনারা যারা রাম নাম কীর্তন করছেন, 25,000 ঊর্ধ্বে সিঁড়ির মন্ত্র, যারা বীজ মন্ত্র পেয়েছেন 500 কোটি স্তরের থেকে দেওয়া, যে তত্ত্ব আপনি শুনছেন ঠাকুরের তত্ত্ব, সেগুলো ঠাকুর বলছেন এই তত্ত্ব শুনতে শুনতে তোমার মধ্যে 110 ডিগ্রি টেম্পারেচার চলে আসবে, তুমি নিজেও জানতে পারবে না। যেখানে 103-4 জ্বর উঠলে 4-5 ডিগ্রি জ্বর উঠলে মানুষ মারা যায়, ঠাকুর বলছেন আমার তত্ত্ব শুনতে শুনতে তোমার মধ্যে একটা চিন্ময় আলো তৈরি হবে, তোমার টেম্পারেচার 110 ডিগ্রিতে পৌঁছে যাবে। সুতরাং নামেরও দরকার, জপেরও দরকার, তত্ত্বও দরকার। শুধু নাম করে যাব, ঠাকুর কি করতে এসেছেন, কেন সন্তান দল সৃষ্টি করেছেন, এই নাম আমরা কেন করব, সেগুলো নিয়ে আলোচনা দরকার নেই? মাঝে মাঝে তো আলোচনার দরকার আছে, সব সময় না হোক, মাঝে মাঝে তো আলোচনার দরকার আছে। কর্মীদের নিয়ে করুন, নিজেদের মধ্যে বসুন, আলাপ আলোচনা করুন, ঠাকুরের বইপত্রগুলো পাঠ করুন। আজকের এই অনুষ্ঠানটাকে ভণ্ডুল করার জন্য আমার কাছে ফোনের পর ফোন গেছে, ফোনের পর ফোন। এখানেও বদনাম নেই যে বদনাম করা হয়নি,
চরিত্র হনন থেকে শুরু করে এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, চরিত্র হনন থেকে শুরু করে বাইরে থেকে লক্ষ লক্ষ টাকা ঢুকছে, হ্যাঁ, তলে তলে অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত আছে, এমনকি খুনেরও পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্য। পশ্চিমবাংলা এবং আসামের বুকে বহু প্রোগ্রাম আঞ্চলিক, যেখানে 6 মাস আগে থেকে ফোন করে সবাইকে জানা হয়েছে, হোয়াটসঅ্যাপে অনুরোধ করা হয়েছে, তারপরও আজকের এত সর্বশক্তি প্রয়োগ করে এই সন্তান দলের এই প্রোগ্রামটাকে বন্ধ করবার চক্রান্ত হয়েছে। কারণ নেতাজির কথা নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নেই, কারণ সব ওই একই টোপ গিলেছে। কোথায় বাবা জেল হাজত হবে? অতএব বাবা এই সিদ্ধি মুক্তি নির্বাণ নিয়ে পড়ে থাকি। ঠাকুর যেদিকে 9 এন্ট্রি ভোট বসিয়ে রেখেছেন সেটা আমরা ভুলে গেছি। ঠাকুর প্রথম কিছু ভক্তদের নিয়ে জব ধ্যানে বসাতেন, অল্প দিনের মধ্যে স্ফুরণ শুরু হয়ে গেছিল। ঠাকুর বললেন এ তো সমস্যার ব্যাপার, যে সবাই যদি স্বার্থপরের মতো সিদ্ধি মুক্তি নির্বাণ নিয়ে বেরিয়ে যায় আর আমার অগণিত সন্তান অন্ধকারে পড়ে থাকবে, তা তো আমি হতে দেব না। অতএব আপাতত তোমাদের আমি সিদ্ধি মুক্তি নির্বাণের ঘরে চাবি তালা মেরে দিলাম। আগে প্রতিটি দেশ নয়, ভারত না, গোটা পৃথিবীর মানুষের দুমুঠো খাওয়া পড়ার ব্যবস্থা হোক, তাদের মুখে হাসি ফুটে উঠুক, তারপরে সিদ্ধি মুক্তি নির্বাণের কথা পরে ভাবা যাবে। ধর্মের 108টা ধারার কথা আছে, তার মধ্যে আজ পর্যন্ত যত তত্ত্ব আমি বলেছি মাত্র 8টা ধারার কথা বলেছি। 100 ধারার কথা তোমাদের জন্য আমি তুলে রাখলাম আগামী দিনের জন্য। তাই আসল তত্ত্ব এখনো আমরা পাইনি, যেটুকু পেয়েছি এটুকুই আমাদের বদহজম হচ্ছে, তাই তো নাকি? যেটুকু পেয়েছি 7-8টা ধারা, এতেই বদহজম হচ্ছে। বেদ আমরা আজ হজম করতে পারিনি, বদহজম হয়ে যাচ্ছে। আর বাকি 100 ধারা শুনতে চাই, শুনে কী হবে? তাহলে সত্যেন বোসকে যখন ঠাকুর বললেন যে তোকে আমি 10,000 সূর্যের ব্যাখ্যা শোনাতে পারি, উনি তো একজন বিজ্ঞানী মানুষ, আটো হয়ে বসলেন, ঠিক আছে গুরুদেব আপনি বলুন আমি শুনবো। যখন একটা সূর্যের ব্যাখ্যা কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, মাথায় হাত দিয়ে সত্যেন বোস বলছেন গুরুদেব আপনার ব্যাখ্যা বন্ধ করুন, আমার মাথায় আমি নিতে পারছি না, তোমার 10,000 সূর্যের ব্যাখ্যা আমার দিতে হবে না, আমি একটা সূর্যের ব্যাখ্যা আমার মাথায় ঢুকছে না। কেই বালক ব্রহ্মচারী মহারাজ। অতএব আমাদেরকে এগুলো ফিল করতে হবে যে আমাদের নামেরও দরকার, জপেরও দরকার, তত্ত্বর দরকার, কারণ আগামী দিন বিশাল দায়িত্ব আসছে, ব্যাপক দায়িত্ব আসছে। আপনারা প্রস্তুত থাকুন তার জন্য। আপনারা জানেন আপনাদের ঘরের পাশে বাংলাদেশে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার আসল মাস্টার মাইন্ড কারা? আমেরিকা। ওরা সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল, যেটা পর্যটন কেন্দ্র বাংলাদেশে, যে রাশিয়া চীন কি করছে নজরদারি করার জন্য। হাসিনা সরকার বলেছিল যে আমার জীবন থাকতে আমি আমার দেশকে আমি দিতে পারবো না, তুমি যতদিন ক্ষমতা থাকো তুমি থাকো, আপত্তি নেই, শুধু সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের ছেড়ে দাও, আর বাংলাদেশের আন্ডারে যে বে অফ বেঙ্গল আছে, বঙ্গোপসাগরের অংশগুলো ছেড়ে দাও। হাসিনা সরকার রাজি হয়নি, তাই তাকে মেরে ফেলবার চক্রান্ত। হাসিনা সরকার যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য দেশের আইন আছে, তাদের সুপ্রিম কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, আইনের ধারায় বিচার হোক, তাকে মেরে ফেলবার চক্রান্ত হবে কেন? এটা আমার প্রশ্ন ব্যক্তিগতভাবে। তাদের দেশে তো আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তাকে মেরে ফেলবার চক্রান্ত হচ্ছে কেন? তার ঘর আক্রমণ করা হবে কেন? তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হোক, বিচার হোক, কিন্তু সেটা না করে তাকে মারবার 5 রকমভাবে চক্রান্ত করেছিল। আসল কারণ কি জানেন? এই সেই খবরের কাগজ। গত কয়েক বছর আগে শেখ হাসিনা পাশে ফিরহাদ হাকিম আমাদের কলকাতার নেতাজি ভবনে এসেছিলেন, এসে বলেছিলেন, ঘোষণা করেছিলেন, আসল সত্যিটা জেনে যান, এটা খবরের কাগজের কথা, আমার কথা না, যে নেতাজির সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীনতা পেত না। কে বলেছে? রামের মা শ্যামের মা বলেনি, বলেছে একটা দেশের প্রধানমন্ত্রী। গত 2-3 বছর আগে এসেছিল না কলকাতা নেতাজি ভবনে, মনে আছে? শেখ হাসিনা এসেছিলেন, এই সেই খবরের কাগজ। 1945 সালে যদি তার মৃত্যু হয়ে থাকে, তাহলে তিনি 1971 সালের যুদ্ধে নেতাজি সহযোগিতার প্রশ্ন আসে কেন? তাহলে হাসিনাও জানে যে তার বাবার মৃত্যু হয়নি, তাই হাসিনা যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য তার শাস্তি হোক। কিন্তু যিনি এত লড়াই করলেন, 30 লক্ষ মানুষ জীবন পাত করলেন, সেই মুজিবকে এত অপমান কেন করা হচ্ছে? তার মাথায় বুলডোজার দিয়ে মারা হচ্ছে, জুতোর বাড়ি মারা হচ্ছে, গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে, তার সমস্ত মূর্তি ভাঙা হচ্ছে কেন? তার বংশশুদ্ধ নির্বংশ করা হলো কেন? আসল কারণ শুনে যান।
মুজিবুর রহমান আজও স্টিল অ্যালাইভ, মুজিবুর রহমান আজও জীবিত। রামনারায়ণ রাম। সে কথা আমেরিকা খুব ভালো করে জানে। ঠাকুর যে পঞ্চপাণ্ডবের কথা বলেছেন, এই পঞ্চপাণ্ডব ছাড়া আরও অনেক ভূত আছে। শুভঙ্কর বলেছে দাদা সব বলো না, আমি কিন্তু আস্তে আস্তে সব বলেই ফেলছি, বলবো নাকি? আবার আপত্তি করেছে। এই মুজিবুর রহমানের সঙ্গে ঠাকুরের করা যাবুক, শেখ মুজিবুর শের মুজিবুর করা যাবুকটা পড়ে দেখবেন। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এক হাতে বেদের জ্ঞান আর এক হাতে কোরআনের কর্তব্য নিয়ে দুটো শক্তি একই জায়গায় একইভাবে কাজ করে চলেছে। আছে শেখ মুজিবুর শের মুজিবুর করা যাবুকে, তারা পরম পিতা আগে অনেক আগেই বলে রেখেছেন। সেটা আমরা দেশের সাধারণ নাগরিক আমরা না বুঝলেও যারা দেশের কর্ণধার, গোটা পৃথিবীর যত কর্ণধার আছে বড় বড়, প্রতি মুহূর্তে পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছে। ছাই দিয়ে কি আগুন চাপা যায়, এই সমস্ত করা যাবকে সব জায়গায় ঠাকুর বলে রেখেছেন। 1985 সাল নদিয়া চাপড়ায় ঠাকুর পরিষ্কার ওপেন মিটিংয়ে বললেন, 1985 সালের 23শে জানুয়ারি নদিয়া চাপড়ায় ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ প্রকাশ্যে ঘোষণা করলেন যে নেতাজি কোথায় আছেন, কিভাবে আছে, কি করছে শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র নেতারা জানে, কিন্তু কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। নেতাজি আর শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এটা পরমপিতা নদিয়া চাপড়ার ভাষণ। রাষ্ট্রনায়কদের চোখের ঘুম ছুটে গেল যে নেতাজি বালক ব্রহ্মচারী মহারাজ যেভাবে নেতাজিকে নিয়ে হাইলাইট করছে। 1997 সাল পর্যন্ত নেতাজির একটা বাহিনী ছিল না, ঝাঁসি বাহিনী। ঝাঁসি বাহিনীর নেতাকে নেত্রী কে ছিলেন? কি লক্ষ্মী সাইকেল না? উনি 1997 সাল পর্যন্ত বলে আসলেন যে নেতাজির এয়ার ক্র্যাশে মৃত্যু হয়নি, একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। 97 সালে তিনিও পাল্টি খেয়ে গেলেন। আরে সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। শুধু বিক্রি হয়নি আমাদের এই সন্তান দলের ভাই বোনেরা, এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। রামনারায়ণ রাম। তাই আমাদের বক্তব্য পরম পিতার মুখের বাক্য, বেদবাক্য। তিনি যা করতে এসছেন তার জীবদ্দশায় তিনি করে দিয়ে যাবেন। তার জন্য যা যা করণীয় কর্তব্য তিনি করে যাচ্ছেন। তিনি নির্বিকল্প সমাধির অজুহাত নিয়ে তিনি এখান থেকে বেরিয়েছেন। কারণ সারা বিশ্বকে যদি এক জাতি এক নীতি প্রতিষ্ঠা করতে হয়, সারা বিশ্বকে যদি এক জাতি এক নীতি প্রতিষ্ঠা করতে হয়, এক সমাজ ব্যবস্থা এক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হয়, তাকে শুধু বাংলায় পড়ে থাকলে হবে না। তাই নির্বিকল্প সমাধি একটা অজুহাত, নির্বিকল্প সমাধি একটা অজুহাত। কারণ আজকে যদি বেঙ্গলে থেকে বালক ব্রহ্মচারী মহারাজ ভারত সরকারের কাছে পারমিশন চায় যে আমি আমেরিকায় যাব বেদভিত্তিক সাম্যবাদের তত্ত্ব প্রচার করার জন্য, আমেরিকা সরকার পারমিশন দেবে? রাশিয়া দেবে? চীন দেবে? আরব দেবে? কোনো দেশ দেবে? পাসপোর্ট ভিসা কোনো দেশ দেবে না। তা এখন তো ভূত বালক ব্রহ্মচারী মারা গেছে, এখন তার কোনো পাসপোর্ট ভিসার ঝামেলা নেই। এখন যদি আপনার চোখের সামনে 1000টা বালক ব্রহ্মচারী 1000টা নেতাজি ঘুরে বেড়ায়, আপনাদের মধ্যে সন্দেহ জাগবে না, এই বালক ব্রহ্মচারী তো অনেকদিন আগে মারা গেছে, এই বালক ব্রহ্মচারীর মধ্যে দেখতে টেকতে হবে, এরম আর কি। আর একটা কথা বলবো, বাড়ি যেতে দেবেন তো? সন্তান দলের যে 14 ভূত আছে তার মধ্যে লাস্ট ভূত হচ্ছে চিত্ত শিকদার। লাস্ট ভূত হচ্ছে চিত্ত শিকদার মহাশয়। এটা শুধু শুনে রাখুন, বিশ্বাস করতে বলছি না। লাস্ট ভূত হচ্ছে চিত্ত শিকদার। তাকেও দেখা গেছে, বেশি দূর যেতে হবে না। আমাদের মেদিনীপুরের ওপারে যে ঝাড়খণ্ড জঙ্গল আছে প্রোটেক্টেড এরিয়াতে, আমাদের কিছু গুরু ভাই বোন ওখানে গেছিলেন ট্যুর করতে। রামনবমের বোট ঢুকে প্রোটেক্টেড এরিয়ায় ঢুকে পড়েছিলেন, তারা প্রত্যক্ষ করে এসেছে। এইটুকুই বললাম, তার বেশি আর বলবো না, ক্ষমা করবেন। রামনবম বিশ্বাস হারাবেন না। তার কারণ বিকেল 4:30 সময়, বিকেল 4:30 সময় যখন ঘটনা ঘটে মাননীয় চিত্তদার, আগের দিন শরীর একদম ঘুমন্ত মানুষের মতো ঘুমিয়ে আছে, শুধু শ্বাস প্রশ্বাসটা বন্ধ ছিল। এক রাতের মধ্যে কি এমন হলো
যে একদম বিভৎস পচা গন্ধ, যে 10-15 দিনে পচা লাশের মতো। হলোটা কি? হলোটা এটা আমাদের প্রশ্ন। আমি সিদ্ধান্ত টানছি না, আমার জিজ্ঞাসা। এক রাতের মধ্যে এত বিভৎস দুর্গন্ধ। চিত্তদার মুখ ছিল লম্বা মুখ, নাকটা লম্বা, চুল দাড়ি সব পেকে সাদা ধবধবে হয়ে গেছিল, দেহ প্রায় অনেকটা 6 ফুটের ওপর লম্বা। এই দেহটা দেখায় দুবার কফিন বানাতে হয়েছিল। এই দেহটা ছোট বডি, এই দেহটা ছোট বডি, যার জন্য নতুন বডি বানাতে হয়েছিল। চিত্তদার সারাদিনে সারা জীবনে মাত্র 2টো দাঁত পড়েছিল, এই বডিতে একটাও দাঁত ছিল না। স্ট্রোক হয়ে মারা গেছে কোথাকার একটা বডি, কালো কুচকুচে চেহারা, চুলগুলো খাঁচা পাকা, চুল দাড়ি সব খাঁচা পাকা, মুখটা থাবড়া, গোলগাল মুখ, নাক থাবড়া, চোখের নিচে এত বড় হাঁচুনি। এই বডিটা আবার কোথা থেকে এলো? আমার প্রশ্ন। আমি সিদ্ধান্ত টানছি না। গুরু ভাই বোনেরা আমার সমালোচনা করুন, আমার দুঃখ নেই। আমি ওই দিনেই কিন্তু আমি ধরেছিলাম, ওই দিন আমি অনেক গুরু ভাইকে প্রতিবাদ করেছিলাম যে এটা চিত্তদার মুখ হতে পারে না। এই বডি কোথা থেকে? এটা স্ট্রোক হয়ে মারা গেছে, কোথা থেকে এসেছে? তো আমার একটা ভূত বাকি ছিল 14 ভূতের মধ্যে, সেটা চিত্তদাই পূরণ করে দিয়েছেন। আগামী দিন কলকাতার ব্রিগেড ময়দানে যখন পরমপিতা মহামিলনের মিটিং করবেন, পরমপিতার চেয়ারের পাশে একদিকে তার দক্ষিণ হস্ত নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন থাকবেন, আর একদিকে তার বাম হস্ত স্বরূপ চিত্ত শিকদার মহাশয় উপস্থিত থাকবেন। আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। এটা প্রকাশ্যে জোর গলায় জানিয়ে দিয়ে গেলাম। আপনারা আমাকে সমালোচনা করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা প্রশ্ন জেগেছে আমি সেটা তুলে ধরেছি। প্রশ্নচিহ্ন বইগুলো পড়ে নেবেন, আরও অনেক তথ্য রয়েছে তার মধ্যে। তাই পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এসেছেন, যে কারণে এসেছেন এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য। তিনি যে এই যে নির্বিকল্প সমাধির অজুহাত নিয়ে বাইরে গেছেন, তিনি কিভাবে কাজ করছেন তার 2-1টা দৃষ্টান্ত দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজ চলছে। ভয়ঙ্করভাবে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে পেপারটা দেখুন, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, গোটা এশিয়া মহাদেশের বুকে, শুধু ভারত না, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার না, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, গোটা এশিয়া মহাদেশ জুড়ে রেল লাইন, একটার সঙ্গে একটা দেশের সঙ্গে আরেকটা দেশে যাওয়ার একটা অদ্ভুত। এত কোটি 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 টাকা খরচ করে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক কারা বানালো? ভারত সরকার, পাকিস্তানের সরকার, চীন সরকার, রাশিয়া সরকার, কোন দেশের সরকার বানিয়েছে? কার মাথায় হয়েছে এইসব বুদ্ধি? কোন অদৃশ্য শক্তি কাজ করিয়ে নিয়েছে? কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। আরও একটা জিনিস অবাক হয়ে যাবেন, এই যে এশিয়ান, এটা শুধু রেলওয়ে নেটওয়ার্ক, এটা হচ্ছে বাস রুট, হাইওয়ে, যে হাইওয়েগুলো আপনাদের এদিকে হচ্ছে, এই চূড়ান্ত গোটা এশিয়া মহাদেশে বিশাল হাইওয়ে নেটওয়ার্ক, চওড়া চওড়া রাস্তা, 30-40 ফুট করে চওড়া রাস্তা। এই এশিয়ান নেটওয়ার্ক, রেলওয়ে নেটওয়ার্ক এবং হাইওয়ে রাস্তা তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। ঠাকুর বসে আছেন, কাজ চলছে তো ভতের ভিতরে ভিতরে। ঘাড়ে ধরে করিয়ে নিচ্ছেন, কে বা কাদের মাধ্যমে করিয়ে নিচ্ছেন আমরা জানি না, কিন্তু কাজ হচ্ছে, এটা প্রমাণিত সত্য। সুতরাং আমি যে তত্ত্বগুলো ফাঁস করে গেলাম, আমার গতি কী হবে আমি জানি না, আর কোনোদিন বলতে পারবো কি না জানি না। আমাকে যদি জেলে বন্দি রাখে ওদের অবস্থা আরও খারাপ, সেখান থেকে কলম চলবে। যদি আমাকে মেরে ফেলে তাহলে পথের কাঁটা সরে যাবে। কিন্তু একটা প্রদীপকে মেরে লাভ কি? হাজার হাজার প্রদীপ জেগে আছে, ঠিক কি না? একটা প্রদীপকে মেরে ওদের কোনো লাভ নাই, হাজার হাজার প্রদীপ জ্বলে আছে। একটা চিত্তশিকদার মাঠ ছেড়ে দিল, হাজার হাজার চিত্তশিকদার বসে আছেন, প্রত্যেকেই পূর্ণ ব্রহ্মের বাচ্চা। হয়তো তার মতো অত ক্ষমতা নাই, কিন্তু তাহলেও বীজ তো সবাই পেয়েছেন নাকি? তাহলে আপনারা কম কিসের? আমরা কেন হতাশাগ্রস্ত হব? আমরা কেন দুর্বল হয়ে পড়ব? আমরা প্রত্যেকেই মানসিক শক্তিতে বলিয়ান হয়ে থাকব যে পরমপিতা আছেন, আসবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, আসবেন। পঞ্চপাণ্ডবকে নিয়ে শুধু পঞ্চপাণ্ডব না, 14 ভূতের নৃত্য হবে আগামী দিন, প্রলয় নৃত্য হবে, সারা বিশ্ববাসী দেখবে এই 14 ভূতের প্রলয় নৃত্য। রাম নারায়ণ রাম। কোন সময় হবে
পরম পিতার ভাষণমালা বইয়ের 54 পৃষ্ঠা পড়ে দেখুন। মর্মান্তিক ব্যথা কড়া চাবুকটা পড়ে দেখুন। মর্মান্তিক ব্যথা কড়া চাবুকে ঠাকুর ছক দিয়ে রেখেছেন। মর্মান্তিক ব্যথা কড়া চাবুকে ছকটা ঠাকুর দিয়ে রেখেছেন অনেক আগেই। সেখানে পরিষ্কার বলছেন যে একটু পরে ডিস্ট্রিবিউট করুন, যে মর্মান্তিক ব্যথা কড়া চাবুকে পরিষ্কার তিনি বলে রেখেছেন একটু পরে ডিস্ট্রিবিউট করুন, এখন বন্ধ করুন, ডিস্টার্ব হচ্ছে। মর্মান্তিক ব্যথা করা যাবে কি ঠাকুর বলছেন যে বিড়াল দিয়ে তো চাষ করা যায় না, আবালেরই দরকার। ও শুরুটা বলি, শুরুটা না বললে বাদ থেকে যাবে। উদি মুদির দল এক লাফের টঙে উঠেছে। উদি মানে উদয় হবে, ব্যাখ্যাটা আমি জানতাম না, আমি শ্রদ্ধেয় চিত্তদাকে প্রশ্ন করেছিলাম, উনি যেটা বলেছিলেন উদি মানে উদয় হবে। মুদি, উনি তো একটু ব্যঞ্জনাপূর্ণ কথা বলেন, সরাসরি তো কারোর নাম ধরে বলতে পারেন না। উদি মুদির দল এক লাফে টং, টং মানে সিংহাসন, ঠাকুরের ভাষাগুলো আমি বুঝতাম না, চিত্তদা আমাকে ব্যাখ্যাটা বলে বুঝিয়েছিলেন। এক লাফে টঙে উঠেছে, লাফালাফি করছে, এবার ওদের সং বানিয়ে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা না, করা যাবে কি? এটা প্রথম। আর লাস্টের দিকে ঠাকুর বলছেন যে বিড়াল দিয়ে তো চাষ করা যায় না, আবালেরই দরকার। তাই যে কোনো সময় পাকিস্তানি প্লেন ঘুরে যেতে পারে, এমার্জেন্সি ডিক্লেয়ার্ড। আচ্ছা না, করা যাবে কি? এমার্জেন্সি ডিক্লেয়ার্ড, পাকিস্তানি প্লেন ঘুরে যেতে পারে। চীন শীঘ্রই উঁকি ঝুঁকি দিচ্ছে, চীন তো উঁকি ঝুঁকি দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, একটু আগে বললাম। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত 1,20,000 সেনা ঢুকিয়ে দিয়েছে, পিএলএ বাহিনী ঢুকিয়ে দিয়েছে চায়না। ওরা ভারতকে ক্ষতি করার জন্য আসেনি, ওটাই হচ্ছে এএলএ বাহিনী, ওটা হচ্ছে পূর্ব প্রবেশদ্বার। হিমালয়ের তথ্য প্রকাশ করে যাচ্ছে আজকে। ওখানে বই ডিস্ট্রিবিউট বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করুন, পরিবেশ নষ্ট হচ্ছে। ভারতের যত সীমানা আছে, হিমালয়ের যত গিরিপথ আছে, তথ্যগুলো বলে যাচ্ছি, আর হয়তো বলতে পারবো কিনা জানি না। সমস্ত সীমানাগুলো সিল করে দেওয়া হয়েছে। কারা সিল করে দিয়েছে জানি না, কিন্তু সেই সীমানাগুলো কিছু অবৈতনিক সেনা তারা পাহারা দিচ্ছে দিনরাত। তারা কারা? আমার প্রশ্ন চিহ্ন এটা। যাতে নেতাজি ভারতের মাটিতে ঢুকতে না পারে, তার জন্য চতুর্দিকে খবরের কাগজে মাঝে মাঝে বেরুচ্ছে যে চীন ভারতকে ঘিরে ফেলেছে, চীন ভারতকে ঘিরে ফেলেছে। কোনোদিন শুনেছেন যে আমেরিকা ভারতকে ঘিরে ফেলেছে? কোনোদিন কোনো খবরের কাগজে শুনেছেন? কেন লেখেনি? সারা ভারতের চতুর্দিকে আমেরিকা ভারতকে ঘিরে ফেলেছে। যেখানে যেখানে মার্কিন সেনা নামানো হয়েছে, তার 3-4 কিলোমিটার দূরে দূরে চীনা ফৌজ নেমেছে। এটাই হচ্ছে আসল সত্যি, যেটা খবরের কাগজে সেন্সর করা হচ্ছে। গত কয়েক বছর আগে আন্দামানকে 100 বছরের জন্য আমেরিকাকে লিজ দেওয়া হয়েছে, পড়েছেন আপনারা খবরের কাগজে? 100 বছরের জন্য আন্দামানকে লিজ দেওয়া হয়েছে। তাহলে ভারত আবার পরাধীন হয়ে গেল নাকি? ভারতের কোনো অংশ যদি বিদেশকে দেওয়া হয়, লিজ দেওয়া হয়, তাহলে সেটা স্বাধীন থাকে? মানে এখানকার যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, 100 বছরের জন্য লিজ দেওয়া হলো কেন? কি আছে আন্দামানে? কি এমন ভালো চাষ হয়? কি এমন বড় কারখানা আছে? কত টাকা ইনকাম হয়? লিজ দেওয়া হলো কেন? ঘাঁটি, মার্কিন ঘাঁটি তৈরি করা হচ্ছে। ওখান থেকে রাশিয়া চায়নাকে অবজার্ভ করা যাবে, ফলো করা যাবে ওরা কি করছে না করছে। কিন্তু করবে কি করে? হিমালয় পর্বতমালার নিচে চীন সাগর বানিয়েছে। শুনে রাখুন, হিমালয় পর্বতমালার নিচে চীন সাগর বানিয়ে ফেলেছে। নদী না, চীন সাগর। সেখান থেকে হাজার হাজার সাবমেরিন ঢুকে আছে। যখনই যুদ্ধ শুরু হবে, ওই সাগর দিয়ে বেরিয়ে যাবে, গিয়ে যাদেরকে আক্রমণ করে আবার পাহাড়ের নিচে ঢুকে যাবে। ওই জন্য তো আমেরিকার মাথা পাচারে হাত পড়েছে। যে চীনের মাথায় এত বুদ্ধি কি করে এলো? একটা ছোট্ট ঘটনা বললে আপনাদের মনে পড়বে। 1960 সাল জওহরলাল নেহরু চীনে গেছেন। চীনে গিয়ে দেখছে, চারিদিকে দেখছে বিশাল উন্নতি, চীনের এত উন্নতি, বাপরে বাপ, এত উন্নতি চীনে। উনি অবাক হয়ে গেছেন। তখন মাও সেতুংকে জিজ্ঞেস করছে, চৌ লাই মাও সেতুং ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনাদের দেশে এত উন্নতি কেন? তখন মাও সেতুং বলছে, এটা আমাদের ব্রেনে হয়নি, এটা আমাদের মাথায় হয়নি। এখানে একজন সাধু বাবা আছেন,
এই রাজধানী থেকে 3-4 কিলোমিটার দূরে এক পাহাড়ের গুহাতে উনি আছেন, তার ব্রেনে এইগুলো হচ্ছে। তা নেহরুজি বললেন, তাহলে আমি কি একেবারে ওই সাধু বাবাকে দেখতে পারি? বলছে হ্যাঁ চলুন। বলে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, নেহরুকে নিয়ে যাওয়া হয়েছে, মাও সেতুং, চৌলাই সব নিয়ে গেছে। নিয়ে গিয়ে যে গুহার মধ্যে আছেন, গুহাতে ঢোকার আগে নেহরুজি চোখ বেঁধে দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা হলো, এটা ঘটনা। বড় বড় নেতাজি গবেষক যারা, তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করে যেগুলো জেনেছি, তাদের মুখে শোনা যে গুহাতে আছেন সাধু বাবা, সেই গুহাতে নেহরুকে চোখ বেঁধে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে সেখানে চোখ খুলে দেওয়া হলো, পর্দা সরিয়ে দেওয়া হলো। যেই পর্দা সরিয়ে দিয়েছে, জওয়াহরলাল নেহরু দেখে তো ফিউজ। আরে সুভাষ, তুমি এখানে, আর আমি তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। তুমি চলো চলো, ফিরে চলো, তোমার আসন শূন্য আছে, তুমি আগে ফিরে চলো, তোমার আসন তোমার পড়ে আছে, আমি অনেক দুর্ব্যবহার তোমার সঙ্গে করেছি, তুমি ফিরে চলো। সন্ন্যাসী বলছে চীনা ভাষায়, উনি তো ইংরেজি বাংলা কিছু বলতে পারছেন না, ওনার দোভাষীকে জিনিসকে বারবার বলছেন, উনি কি বারবার সুভাষ করছেন আমার সাথে, চীনা ভাষায় ওনার দোভাষীকে বলছেন। ওই সন্ন্যাসীর সঙ্গে যে দোভাষী আছে তাকে বলছেন যে উনি বারবার আমাকে সুভাষ করছেন কেন? বলছে, তখন দোভাষী বলছেন যে সুভাষ বোস হচ্ছে ইন্ডিয়ার একজন জাতীয় নেতা, তার কথা বলছেন। তখন বলছে, তাহলে তো আমি তো সেই সুভাষ নই, হয়তো আমার মতো দেখতে হতে পারে, আমি তো সেই সুভাষ নই। নেহরুও তো পণ্ডিত ব্যক্তি, ছাড়বার লোক নয়। তখন মাও সেতুংকে বললেন, আমি একান্ত ওনার সঙ্গে কথা বলতে চাই, আপনারা সবাই সরে যান। তো নেহরু, চৌলাই, মাও সেতুং সবাই চলে গেল। এবারে যে দোভাষী আছে তাকে বলছে, নেহরু বলছে আপনিও চলে যান, আমি ওনার সঙ্গে একাই কথা বলতে চাই। তখন সেই সন্ন্যাসী বলছেন, না, মানে চীনা ভাষায় বলছেন, না, উনি গেলে আমি কি করে ওনার সঙ্গে কথা বলবো, আমি তো ইংরেজি বলতে পারি না, তো আমি ওনার সঙ্গে কি করে কথা বলবো। যখন এই কথাটা বলেছে, তখন নেহরুর মধ্যে খটকা জেগেছে যে আমি যে নেতাজিকে জানি, তার অক্সফোর্ড ডিকশনারি যা ঠোঁটে লাগায়, সেই নেতাজি বলে কিনা আমি ইংরেজি বলতে পারি না, তাহলে মনে হয় আমার কোথাও ভুল হচ্ছে। মানে পুরো বোকা বানিয়ে নেহরুকে ফেরার বাড়ি পাঠিয়েছিল। এটা 60 সালের ঘটনা বললাম, 1960 সালে। মানে এইভাবে পুরো গোটা পৃথিবীকে একটাই ব্যক্তি পাগল করে রেখেছে। গোটা পৃথিবীতে নেতাজি যেখানে গেছেন, ভিয়েতনাম যুদ্ধ, ভিয়েতনাম একটা ছোট্ট দেশ, কখনোই জেতার কথা নয়, জিতেছিল কি করে? সেখানেও নেতাজির হাত। চীন, ওই যে চীনের যে লং মার্চ বলা হয়, ঠাকুর একদিন ঘরোয়া ক্লাস করতে বলছেন, এই যে তোমরা মাও সেতুং করো, সেতুংকে ডামি হিসেবে ব্যবহার করা হয়েছে। আসল বিপ্লব ঘটিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তার ব্রেন থেকে এই বিপ্লব হয়েছিল। এগুলো ঠাকুরের কথা, ঠাকুরের ঘরোয়া ক্লাসের কথা। তোমরা যে মাও সেতুং, ঠিক যে ভাষাটা বলছেন আমি সেটাই বলছি, তোমরা যে মাও সেতুং বলো, তোমরা যে মাও সেতুং বলো, ওই মাও সেতুংকে ডামি হিসাবে ব্যবহার করে আসল বিপ্লব ঘটিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির 1945 সালের অন্তর্ধানের পরে গোটা পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, এই বাংলাদেশের স্বাধীনতা, ভিয়েতনামের স্বাধীনতা, চীনের স্বাধীনতা, আফগানিস্তানের যে যুদ্ধ, সবার পিছনে আসল কারণ এই যে ইরানের যে যুদ্ধ, ইরাকের যে যুদ্ধ, যেখানে নেতাজির অস্তিত্বের গন্ধ পাচ্ছে আমেরিকা, সেখানে আক্রমণ করছে, কিন্তু কোনো কিছুতে নেতাজিকে আর মারতে পারছে না। তার কারণ কি জানেন? এটা শুনলে অবাস্তব গাঁজা গল্প মনে হবে। আসল কারণটা কি? আসল কারণ যে ওদের কাছে যে স্যাটেলাইট ক্যামেরা আছে আমেরিকার কাছে, যখন 91 সালে, একটা দৃষ্টান্ত বলবো, সব তো বলে ফেলছি, 1991 সালের কথা বলি, তাহলে তখন ইরাকের সঙ্গে আমেরিকার একটা বিশাল, যে ওইটা একটু আগে বলেছি তো ঘটনাটা, তো এইরকমভাবে সারা পৃথিবী ওরা স্যাটেলাইট ক্যামেরার সাহায্যে যখন ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ হচ্ছে, ইরাকের সঙ্গে, তখন আমেরিকা, যেটা 9ই নভেম্বর ওই বছরে, ওই 91 সালের 9ই নভেম্বর আনন্দবাজার পত্রিকা প্রকাশ হয়েছিল, পশ্চিমবাংলার কথা বলছি, যে আমেরিকা মন্তব্য করছে ওদের কাছে যে স্যাটেলাইট চুম্বক আছে, ওরা ইচ্ছা করলে আমাদের সবাইকে তুলে নিতে পারে। ওই এত উন্নত মানের স্যাটেলাইট চুম্বক ওরা ব্যবহার করে। এবং সেই সময় আমেরিকা ঘোষণা করেছিল যে আমরা ইচ্ছা করলে ইরাকের প্রত্যেকটা মানুষকে আমরা তুলে নিতে পারি এই চুম্বকের সাহায্যে। কিন্তু সাদ্দাম হোসেন
যে আন্ডারগ্রাউন্ডে আছে লোহার ঘর, ওখান থেকে আমরা টেনে তুলতে পারি, কিন্তু সাদ্দাম হোসেনের মধ্যে কি এমন শক্তি কাজ করছে তাকে আমরা তুলতে পারছি না কেন? এটা আমেরিকা ঘোষণা করেছিল। ওরা জানে যে গোটা পৃথিবীতে অনেকগুলো ভূত কাজ করছে, সবাই দেখতে পাচ্ছে ওদের স্যাটেলাইটের সাহায্যে, কিন্তু ধরতে পারছে না। এই দেখছে এই নাই, এই দেখছে এই নাই, এইরকম একটা ব্যাপার। বুদ্ধদেব বাবু আমাদের পশ্চিমবাংলায় যখন চিফ মিনিস্টার ছিলেন, আপনাদের এই সিকিম বর্ডারের একটা ঘটনা বলি। বেশ কিছু ভিভিআইপি এসছিল, তার সঙ্গে কিছু দলবল ছিল, সঙ্গে সঙ্গে সরকার পক্ষ থেকে বেশ কিছু কমান্ডো বাহিনী পাঠিয়েছিল ওদেরকে ঝাঁঝরা করে মেরে ফেলবো। যে আপনাদের সিকিমে, এই সিকিমের বেশি দূরে কাজ আপনাদের মাথার উপরে, এই সিকিম হিমালয়ের এই পশ্চিমবাংলার মাথায় যে সিকিম, পুরো যে বাহিনীগুলো পাঠানো হয়েছিল তাদেরকে পুরো গুলি করে ঝাঁঝরা করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল একদম, মানে কাউকে বাড়ি ফিরতে দেয়নি, শুধু গাড়িগুলো ফেরত পড়েছিল। সুতরাং গোটা চতুর্সীমায় চীন ঘিরে থাকেনি। ভারত মহাসাগরে আমেরিকা শুধু আন্দামান দখল করেনি, 7 শিপ 7ম নৌবর দাঁড় করিয়ে রাখা হয়েছে। কেন? হোয়াই? এবার জানতে চাই, প্রশ্নচিহ্ন। কেন? মুম্বাইয়ের তুতিকরুণ বন্দরে একটা যুদ্ধ জাহাজ, যেটা এখন আরব সাগরে অবস্থান করছে, মার্কিন যুদ্ধ জাহাজ, যেখানে শুধু 60,000 মার্কিন সেনা, 90টা যুদ্ধ বিমান। বুঝতে পারছেন তার জাহাজটা কত বড়? 60,000 সেনা, 90টা যুদ্ধ বিমান, 2টো পরমাণু চুল্লি, মানে বোমা তৈরি করবে আর আক্রমণ করবে, এইরকম একটা যুদ্ধ বিমান। কেন ভারতের তুতিকরিণ বন্দরে আনা হয়েছিল? কারণটা কি? এটা নিয়ে তো কোনো বুদ্ধিজীবী আলোচনা করছে না, কোনো টিভি সাক্ষাৎকারে নিয়ে পর্যালোচনা হচ্ছে না। মার্কিন সেনা যে নেমেছে ভারতকে ঘিরে ফেলেছে, সেটা নিয়ে তো পর্যালোচনা হচ্ছে না। শুধু চীন ঘিরে ফেলেছে না, চীন ভারতের শত্রু না। ঠাকুর ভাষণমালা বইয়ে বলে রেখেছেন, ভারতে যারা প্রতিবেশী দেশ থেকে আক্রমণ শুরু হবে, সেটাই ছড়াতে বৃহৎ আকার নেবে, এমন একটা অসহায় অবস্থা সৃষ্টি হবে, ভারত অনুপায় হয়ে ওদের কবলে, মানে ওই প্রতিবেশী দেশের কবলে পড়বে। 24 ঘন্টার জন্য হলো ভারতে দিল্লির বুকে বিদেশি পতাকা উড়বে। সেই সময় উদ্ধার করতে হিসাবে ব্রিটিশরা যেমন 200 বছর সুযোগ পেয়েছিল, এবার আর 2 দিনও সময় পাবে না। মুহূর্তের মধ্যে এই ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মি বায়ুর বেগে ঢুকবে। বিশাল এই স্পিকিং বা মস্কো রেডিও থেকে তার কণ্ঠস্বর শোনা যাবে। পরমপিতা বলে রেখেছেন, কড়াজাবুকে প্রতি মুহূর্তে তার পরিচিত কণ্ঠস্বরের প্রতীক্ষা করছে। সেই কড়াজাবুকে তিনি বলে রেখেছেন, এই বুঝি ভেসে হলো সেই কণ্ঠস্বর। আমি সুভাষ বোস বলছি, আই এম গো টু ইন্ডিয়া ইন দ্য ক্রেস্ট অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, হোয়েন পলিটিক্যাল ভ্যাকুম, যখন রাজনৈতিক শূন্যস্থান সৃষ্টি হবে, যখন দেশের মানুষ ত্রাহি করবে, কে আছো বাঁচাও বলে, সেদিন ভারতের পাশে, ভারতীয় জনগণের পাশে কোনো দাদা নেতাকে খুঁজে পাওয়া যাবে না, কোনো মন্ত্রী মহোদয়কে খুঁজে পাওয়া যাবে না। এরা সব মঙ্গল গ্রহে ঘর বানিয়ে রেখেছে, চাঁদে ঘর বানিয়ে রেখেছে, হাইড্রোজেন বেলুন বানিয়ে রেখেছে। যুদ্ধ বাঁচবে, ওরা সব পালিয়ে যাবে। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষগুলোকে কে রক্ষা করবে? একমাত্র সেই অসহায় অবস্থায় বিপদের বন্ধু হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো ডাক দেবেন। আপনারা কি প্রস্তুত যে নেতাজির সেই ডাকে সামিল হবার জন্য? রাম রাম বলো, রাম নারায়ণ রাম। সেই ডাক আসবে। সেই ডাকের জন্য প্রতীক্ষায় থাকুন। ক্ষেত্র তৈরি, তৃতীয় বিশ্বযুদ্ধের দুটো পক্ষ, যুযুধান পক্ষ তৈরি হয়ে গেছে কৌরব পাণ্ডবের মতো। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধের চরম মুহূর্তে আমরা সন্তান দলের কর্মী, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। যে মুহূর্তে নেতাজির উত্তর পূর্বাঞ্চল থেকে বাহিনী ঢুকবে, সেই বিশাল বাহিনীকে তাদের সেবার দায়িত্ব নিতে হবে, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আপনারা পারবেন তো? যে মুহূর্তে উত্তর পূর্বাঞ্চল থেকে আবারও তিনি যখন ওই পিকিং বা মস্কো রেডিও থেকে ঘোষণা করবেন, আমি ভারতে আত্মপ্রকাশ করতে চলেছি বিশাল বাহিনী নিয়ে, আমাদের এই
বিশাল সেনাবাহিনীকে তোমরা খাদ্য দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করো, আবারও কিন্তু অপপ্রচার করবে এই ভারতের মির্জাফরের দল, বিশ্বাসঘাতকের দল। গতবারের মতো যে বিদেশি শত্রু ঢুকছে বলে ওই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যখন তৃতীয় বিশ্বযুদ্ধের চরম মুহূর্তে ভারত বিদেশিরা দখল করে নেবে, সেই চরম অসহায় অবস্থায় বিপদের বন্ধু হিসাবে উত্তর পূর্বাঞ্চল থেকে যে বাহিনী ঢুকবে সেটাই জানবেন নেতাজির এশিয়ান লিবারেশন আর্মি, 50 লক্ষের বাহিনী। সেই বাহিনীকে সহযোগিতা করবার জন্য আমরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকি। প্রত্যেকেই আমাদের আগামী দিন বিরাট বড় দায়িত্ব নিতে হবে। পরমপিতা বারবার বলে রেখেছেন, যখন সেই বিশাল বাহিনী আসবে তাদেরকে সেবার দায়িত্ব নিতে হবে। আপনারা প্রস্তুত তো? রাম ও নারায়ণ রাম। সেই সাথে আরও দায়িত্ব আসছে। কলকাতার পাতাল রেলের ঘটনা, বিধান রায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন, ঠাকুরের দীক্ষিতে ছিল, মাঝে মাঝে যেতেন, গুরুদেব গুরুদেব করে ডাকতেন। গুরুদেব, আজকের একটা বিল বিধানসভায় পাশ হয়ে গেল। কি বিল? না, পাতাল রেল স্যাংশন করে দিলাম। ঠাকুর বললেন, বিল স্যাংশন হয়ে গেছে, ওটাকে উড়ালপুল করতে পারলি না, তাহলে সাধারণ মানুষের কামে আইতো। পাতাল রেল করলে সাধারণ মানুষের খুব একটা কামে আইব না। বিধান রায় বললেন, কিচ্ছু করেন নেই গুরুদেব, বিল পাশ হয়ে গেছে। তখন ঠাকুর বললেন, তা করছস কর, তোগর কি কামে লাগবো জানি না, আমার অনেক কামে লাগবো। যেই না ঠাকুর বলেছেন, বিধান রায় চমকে উঠেছেন, তোমার আবার কি কামে লাগবো? না, কলকাতায় এত মরা পড়বে, ওই মরাগুলো তো দাহ করবার লোক থাকবে না। আমার সন্তানেরা মুখে রাম নাম কীর্তন করতে করতে মরা ছড়িয়ে ছড়িয়ে পাতাল রেল ভরাট করবে। আরও দায়িত্ব আসছে। ঠাকুর বলে রেখেছেন, আমার আত্মপ্রকাশের পর আমি থাকবো কয়েক মাস, আর নেতাজিকে থাকতে হবে কয়েক বছর। ক মাস ঠাকুর বলেননি, ক বছর ঠাকুর বলেননি। সারা বিশ্ব থেকে যারা বেঁচে থাকবে সেই মহাপ্রলয়ের পর ঠাকুর বলে রেখেছেন, তোমরা নেতাজি নেতাজি করো। আমি কেন নেতাজির কথা বলি? সে যেদিন ফিরবে তার মুখ থেকে শুনে নিও তার সঙ্গে আমার কি সম্পর্ক। ঠাকুর বারবার বলে রেখেছেন, তার জন্মোৎসবে বলতেন যে সে যেদিন ফিরবে তার মুখ থেকে শুনে নিও তার সঙ্গে আমার কি সম্পর্ক। কড়াচা বুকেও আছে। সুতরাং আমরা আগামী দিন বিশাল বড় দায়িত্ব পেতে চলেছি। ওরা মারামারি করে মরবে, আমার সন্তান দল ফাঁকা মাঠে গোল দেবে। ঠাকুরের বলা, ওরা মারামারি করে মরবে, আমার সন্তান দল ফাঁকা মাঠে গোল দেবে। সন্তান দল চিরকাল নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ থাকবে। কারণ আমরা এতদিন তোমাদেরকে শান্তির বাণী শুনিয়েছি, হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, দেওয়া নেওয়া আদান প্রদান সব প্রেম সহাবস্থানে জীবন কাটাও। এই পৃথিবী স্বর্গে পরিণত হবে, আলাদা করে স্বর্গের চিন্তা করতে হবে না। তোমরা শোনোনি, তোমরা কানে নাওনি, এইবার তোমরা বুঝবে, হাড়ে হাড়ে টের পাবে মার কাকে বলে। বিশ্ব প্রকৃতির মার, প্রকৃতি দশানা ছড়ানা করে ছাড়বে। সুখচরে ফিরে গিয়ে ঠাকুর বললেন, যারে গৌরী শঙ্কর কইয়া তো দিলাম, দশানা ছড়ানা করে ছাড়বে, কিন্তু হিসাবে তো দেখি এক আনাও থাকে না। তখন যারা উপস্থিত ছিল ঠাকুরকে বললেন, বাবা সংখ্যাটা একটু বাড়ানো যায় না? ঠাকুর বললেন, তাহলে তো কাম দেরি হয়ে যাবে রে। এই দেরি সেই কারণে দেরি, যদি কিছু বাঁচানো যায়। তাই এই কয়েকটা কথা বলেই আমি শেষ করছি। সেটা হচ্ছে, ঠাকুর যে দেরি করছেন বলে আপনারা ধৈর্যহারা হবেন না। ঠাকুর আছেন, আসবেন, তিনি যখন আত্মপ্রকাশ করবেন এত ভিড় হবে। সুখচরে বলছে আমাকে রাখতে হবে কাঁচ ঘেরা ঘরে, এত ভিড় হবে যে আমাকে রাখতে হবে কাঁচ ঘেরা ঘরে। ভিড় সামলানোর জন্য তোমরা যারা আমার দীক্ষা পেয়েছো আমার কাছে আসবার চেষ্টা করবে না। সারা বিশ্ব থেকে ঢল নামবে, তোমাদেরকে ছিঁড়ে খাবে। আমরা না হয় দূরে ছিলাম, জানিনি বুঝিনি। তোমরা বলে ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে কী জেনেছো, কী বুঝেছো আমাদেরকে জানাও। যদি তাদের প্রশ্নের উত্তর দিতে না পারো তোমাদেরকে ছিঁড়ে খাবে। তোমরা যারা আমার ডাইরেক্ট শিষ্য, আমাকে না পেয়ে সেদিন তোমাদেরকে স্পর্শ করে বিশ্ববাসী ধন্য হতে চাইবে। সুতরাং আগামী দিনে সন্তান দলের বিশাল বড় দায়িত্ব আসছে, আপনাদেরকে স্পর্শ করে আগামী বিশ্ববাসী ধন্য হতে চাইবে। অতএব ওই এলিয়েনের ব্যাপারে বলা হয়েছে, ও তো ঠাকুর বলে রেখেছেন, আপনারা জানেন তো।
প্রয়োজন যদি হয় হিমালয় থেকে যোগীদের নামিয়ে আনবো, তবু কোর্স আমি কমপ্লিট করে দেবো। ঠাকুরে বলে না, হিমালয় থেকে যোগীদের নামিয়ে আনবো, তবু কোর্স আমি কমপ্লিট করে যাব। যদি এও প্রয়োজন হয় অন্য গ্রহ থেকে সন্তান নামাতে হয়, তাও নামাবো, তবু কোর্স আমি কমপ্লিট করে যাব। আজকের এই কিছুদিন আগে বাঁকুড়া জেলায় 5-6টা জেলায় দেখা গেছিল, একটা লাইট দেখা গেছিল। কিছুদিন আগে খবরের কাগজ, আমাদের বাংলার খবরের কাগজে বেরিয়েছিল, আটলান্টিক মহাসাগরের বুকে অসংখ্য আলো, উড়ন্ত চাকির আলো জ্বলছে। আমার কাছে পেপার আছে, ইউরোপ মহাদেশে 11,000 ভিনগ্রহী প্রাণী ল্যান্ড করেছে। আমেরিকা, রাশিয়া, চায়না। আপনারা শুনলে খুশি হবেন যে কলকাতার বুকে কাত্যায়নীর দল উঠছে। কাত্যায়নী মানে জানেন? জানেন? কাত্যায়নী মানে রাক্ষসী। ওটা ভদ্র ভাষায় বলা হয় কাত্যায়নী, সাধু ভাষা। যারা ডেমো ট্রেনে যাবেন প্রস্তুত হবেন। তাহলে যারা কাত্যায়নী কলকাতার আকাশে উঠছে, খবর পেপারে বেরিয়েছিল, আমার কাছে পেপার আছে, সব দেখাতে গেলে ঘরোয়া আলোচনা ডাকবেন, বলবো। এই ওপেন মিটিং এত বলা যাবে না। কাত্যায়নী দল উঠছে, এর একটা ইতিহাস আছে। কারণ ওরা খবর পেয়ে গেছে কলকাতা শুধু না, ভারতের বুকে অসংখ্য, সারা পৃথিবীর বুকে প্রচুর মরা পড়বে, প্রচুর ডেড বডি পড়বে। হ্যাঁ, তাই ওরা অলরেডি ওরা শুরু করে দিয়েছে। দাপর যুগে যখন কুরুক্ষেত্র কাণ্ড হয়েছিল, তখন গান্ধারী বিলাপ করছেন যে আমার বংশ ধ্বংস করে দিয়েছে, কৃষ্ণের প্রতি অভিশাপ দিচ্ছে। আর অসংখ্য কাত্যায়নী রাক্ষসীর দল, তারা ডেড বডিগুলোকে ছিঁড়ে খাবার জন্য প্রস্তুত হচ্ছে। তখন ভগবান কৃষ্ণ গান্ধারীর এই বিলাপ দেখে ভগবান কৃষ্ণ ওদেরকে বলল যে তোমরা এই ডেড বডিগুলো খেও না। মায়ের সামনে তার সন্তানদের ছিঁড়ে খাবে, মা হয়ে সহ্য করতে পারবে না। একে তো আমাকে অভিশাপ দিচ্ছে, তোমাদের আশা এবারে পূর্ণ না হলেও তোমাদের আশা পূর্ণ হবে আগামী কলিযুগে। এর থেকে আরও লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি ডেড বডি পড়বে। সেদিন তোমরা মনের ইচ্ছা মতো তোমাদের ডেড বডি খেয়ে তোমাদের মনের স্বাদ মিটিয়ে নিও। সেই কাত্যায়নীর দল উঠছে, সারা বিশ্বব্যাপী লোক ডেড বডির খেলা হবে, কে কাকে দাহ করবে। সুতরাং এই ভিন গ্রহী প্রাণীরা নেমেছে। এগুলোকে গল্প কথা বলে আগে চালাতে চেয়েছিল। এখন কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করে বলছেন যে আমাদের পৃথিবীর মধ্যে এখন আপনার আমার মধ্যে বড় সমস্যা না, বড় সমস্যা ভিন গ্রহী প্রাণীরা নামছে। এরা বিশাল শক্তিমান, এদেরকে আগে আটকাতে হবে। কি করে আটকাবে? ওদের চোখে কেমন দেখতে, যেগুলো পেপারে ছবি দেয় ওগুলো আসল ছবি না। অ্যাকচুয়ালি ভিন গ্রহীর প্রাণীদের কেমন দেখতে সেটাই এখনো কেউ জানে না, কারণ ওদেরকে এই চোখে দেখা যায় না। ওরা কি খায় তাও এরা জানে না। ইউরোপ মহাদেশে যে 11,000 ল্যান্ড করেছে, ইউরোপ মহাদেশের বড় বড় বিজ্ঞানীদের নিয়ে সেখানে মিটিং করা হয়েছে। ড্যামেজ কন্ট্রোল প্রক্রিয়া নেওয়া হয়েছে এদেরকে মারবার জন্য। ড্যামেজ কন্ট্রোল প্রক্রিয়া, এদেরকে মারবার জন্য কোনো প্রক্রিয়ায় কাজ দেবে না, কারণ ওরা তো সূর্যের আলো খায়, সূর্যের তাপ খায়। এখানকার কোনো খাদ্য দরকার হয় না, ওদের চোখে দেখা যায় না, মারবে কি করে? তাই পরম পিতার অভ্রান্ত ভবিষ্যৎবাণী, যদি প্রয়োজন হয় হিমালয় থেকে যোগীদের নামিয়ে আনবো, তবু কোর্স আমি কমপ্লিট করব। যদি এও প্রয়োজন হয় অন্য গ্রহ থেকে সন্তান নামাতে হয়, তাও নামাবো, তবু কোর্স আমি কমপ্লিট করে যাব। সুতরাং যার মুখের বাক্য বেদবাক্য, যার গণিতে কোনো ভুল নেই, তিনি ফালতু কথা বলেন না। শিশু বয়স থেকে যা যা ভবিষ্যৎবাণী করেছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অঙ্কের মতো মিলে চলেছে। শিশু বয়সে তিনি বলে রেখেছেন আমি সব ঘরের দেল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা বিশ্বকে এক ঘরে এক পরিবার বানাবো। কলকাতার বেলেঘাটা 46তম জন্মোৎসবে আরো পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বললেন যে খণ্ড জাতি খণ্ড নীতি আমি রাখবো না। আজকের হিন্দু মুসলমান খ্রিস্টান যে সমস্ত জাতি গোটা পৃথিবীর বুকে সাম্রাজ্য বিস্তার করতে চাইছে যে আমরাই সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম, আমরাই থাকবো আর বাকিরা সব খতম করে দেবো, কারোরই স্বপ্ন না খ্রিস্টানদের, না হিন্দুদের, না ইসলামদের, কারোরই স্বপ্ন পূরণ হবে না। কারণ কোনো ব্যক্তির মতবাদ, কোনো মহাপুরুষের মতবাদ চিরন্তন শাশ্বত হতে পারে না। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ কোনো নতুন করে মতবাদ দিতে আসেননি। এই বিশ্ব প্রকৃতির যে মতবাদ, খিতি তেজ মরুদ্বম, ইসলাম ধর্ম যেটাকে স্বীকৃতি দিয়েছে, খা গা গাতস বায়ু আসমান,
খ্রিস্টান ধর্ম যাকে স্বীকৃতি দিয়েছেন, আর্থ, লাইট, এয়ার, ওয়াটার, স্পেস, এই পঞ্চভূতকে তারা স্বীকার করে নিয়েছেন। সেই পঞ্চভূতের যে বিধান, বিশ্ব প্রকৃতির যে শাশ্বত বিধান, চিরন্তন শাশ্বত ধর্ম, সেই ধর্মই টিকবে। কোনো খণ্ড খণ্ড ধর্ম থাকবে না, খণ্ড খণ্ড দল থাকবে না। ঠাকুরের ভবিষ্যৎবাণী আপনারা গণজাবুকে পড়েছেন যে হোক না 14 দল, 1400 দল, সব দলকেই আসতে হবে আমার এই সন্তান দলে। পরম পিতার বলা, হ্যাঁ কিনা বলুন? সুতরাং আমরা নিরপেক্ষ। নেতাজি বলে রেখেছেন যে ওরা ওরা মারামারি করে মরবে, ঠাকুর বলে রেখেছেন আমার সন্তান দল ফাঁকা মাঠে গোল দেবে। আর নেতাজি কি বলে রেখেছেন? দেব শক্তি তোমরা যদি না জাগো, আমি দানবে দানবে লড়িয়ে দেব। সেই দানবে দানবে লড়াই শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী। রাম নারায়ণ রাম। সুতরাং প্রস্তুত থাকুন, ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আমাদেরকে প্রস্তুত হতে হবে, মানসিকভাবে আত্মশক্তিতে বলিয়ান হতে হবে। খণ্ড খণ্ড যে মতভেদগুলো আছে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, খুচরো খুচরো মান অভিমান আছে, এগুলোকে পাশে ডাস্টবিনে ফেলে দেন। এগুলো আমাদের জন্য না। সন্তান দলের উপর অনেক বড় দায়িত্ব আসছে। মাসের পর মাস কাঁধে চিড়ে গুড়ে লাইন কন্ট্রোল করবে, দুদণ্ড স্বামী স্ত্রী দাঁড়িয়ে কথা বলারও সুযোগ পাবে না, সেই দায়িত্ব আসছে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা নেতাজির কথা বললে ভয় পাবে, জনগণ মারবে, অ্যারেস্ট হবে, এই জুজু দেখাচ্ছে। আরে বাবা, নেতাজির কথা বলতে গিয়ে আমাদের পরমপিতা জেল খেটেছেন, তার সন্তানেরা কেন ভয় পাবে নেতাজির কথা বলতে গিয়ে? রাম নারায়ণ রাম। সুতরাং এইসব জুজু দেখিয়ে কাজ হবে না, এইসব ললিপপ দিয়ে কাজ হবে না। ভেতরে ভেতরে কঠিন চর যাচ্ছে, তাদেরকে আমরা যখন দেখব, এই সমস্ত চক্রান্তকারী খড়কুটোর মধ্যে ভেসে যাবে। আমরা নিরপেক্ষ, আমরা কোনো দল সম্প্রদায়ের পক্ষে থাকবো না। আমরা যা এতদিন বলেছি তোমরা মানোনি, শোনোনি, এবার তোমাদের মানতে বাধ্য করা হবে। শঙ্কর মাছের কাটা চাবুকের ঘায়ে ঘুম ধরা মেরুদণ্ডগুলোকে কি করে সিধে করতে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রকাশ্যে বলে রেখেছেন যে আমি সব শঙ্কর মাছের কাটা চাবুকের ঘায়ে সিধে করে দেব। সেই দিন আসছে। মানসিকভাবে তৈরি থাকুন, নাম জপে ভরপুর হয়ে থাকুন। খণ্ড খণ্ড দল সম্প্রদায় মতভেদ ভুলে গিয়ে কে কী বলেছে, কে কী করেছে, কে আমার সাথে কথা বলেছে, কে বলেনি, কে আমার নামে দুর্নাম দিয়েছে, কে আমাকে বদনাম দিয়েছে, এসব দেখবার সময় নেই। বৃহত্তর স্বার্থে আগামী দিন সন্তান দলের কর্মীদের ব্যাপক বড় দায়িত্ব আসছে। তার জন্য পিঁপড়ের মতো ডালা পাকিয়ে থাকুন। নামে জপে এলাকায় এলাকায় প্রতিদিন নাম করুন। 2 জন 5 জন 10 জন 20 জন মিলে ঘরে ঘরে হোক, এলাকায় এলাকায় হোক। চিত্তসিদ্ধার মহাশয়ের 2018 সালের ইসাপুর কমিউনিটি হলের যে ভাষণ, যে ঘরে ঘরে হোক বা এলাকায় এলাকায় হোক, 2 জন 5 জন 7 জন 10 জন 20 জন মিলে সংঘবদ্ধভাবে নামের জোয়ার বইয়ে দেবেন। এই নামের ভাইব্রেশনে আগামী দিন ভারতে অ্যাটম পড়বে, পারবে না। পরম পিতার সোচ্চার কণ্ঠের ভবিষ্যৎবাণী হাওয়ার মতো শীষ হয়ে যাবে এই ওঙ্কারের ভাইব্রেশনে। সেই নামের ভাইব্রেশন তুলুন, এলাকায় এলাকায় মিলেমিশে থাকুন। আর দয়া করে 5টার সময় শঙ্খধ্বনি দেবেন। ভোর 5টা, দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত্রি 12টা এবং রাত্রি 2টো, এই 5টার সময় শঙ্খধ্বনি দেবেন। মিলেমিশে থাকুন, দ্বন্দ্ব বিবাদ ভুলে যান, ঐক্যবদ্ধ হয়ে থাকুন। বিশাল বড় দায়িত্ব আসছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। সবাই মিলে সমবেতভাবে বলুন রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এতক্ষণ আমরা শ্রী প্রদীপ সর্দার মহাশয়ের অমূল্য ভাষণ আস্বাদন করলাম। পরবর্তী বক্তা মাননীয় বিপ্লব সরকার মহাশয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাম নারায়ণ রাম।